আসসালামু আলাইকুম চাচুরা, সবার কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মানুষজন তো কম কেন প্রতিদিন? এরা এরা কোথায় যায়? পরীক্ষা হলেই ক্লাস করতে হয় না? পরীক্ষা হলেও তো ক্লাসে থাকতে হয়। ওকে, ইয়াস, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ঝটপট একটু যদি জানায় দিতা তোমরা। হ্যাঁ, একটু জানিয়ে দাও ঠিক মতো দেখা যায় শোনা যায় কিনা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানিয়ে দাও, এবং আমাকে ঠিক মতো শোনা যায় দেখা যায় কিনা ঝটপট একটু জানিয়ে দিতা। ওকে, ঝটপট একটু জানিয়ে দিতা ঠিক মতো শোনা যায় কিনা। আজকে একটু ঝটপট ক্লাস হবে, ঠিক মতো শোনা যায়, জি দেখা যায়। ওকে, ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই তাহলে। যারা এসেছে সব শোনা যায়, সব ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আজকে আমরা করব ফাংশন এবং ফাংশনের লেখচিত্রের 4 নাম্বার পর্ব করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকে, খুব ভালো করে লক্ষ্য করবা ক্লাসের দিকে। সবাই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ি আমরা, হ্যাঁ? ওকে, তো গত দিনেরগুলোতে আমরা কি পড়েছিলাম? ফাংশন হওয়ার জন্য শর্ত ছিল কি? প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে, আর প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের একটি করে প্রতিচ্ছবি থাকতে হবে। দ্যাট মিন্স এখানে দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ সাথে মনে রাখতে হয়। এক নাম্বার কথা হলো, প্রথম সেট দুইটা কাহিনীতেই ছিল প্রথম সেটের কথা, মানে ডোমেইনের সেট যাকে বলি। সেখানে প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে এবং প্রত্যেকটা উপাদানের একটি করে প্রতিচ্ছবি থাকতে হবে। অর্থাৎ প্রথম সেটের প্রত্যেকটারই প্রতিচ্ছবি থাকবে এবং একটা করে থাকবে। এটা হচ্ছে ফাংশনের শর্ত ছিল। সেখান থেকে আমরা বলেছিলাম এফ ইজ এ ফাংশন, এ সেট বি সেট, এই যে প্রথম সেটের উপাদানগুলোকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বলা হয় কোডোমেন। সো এখানে এ সেটের উপাদানগুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে বি সেট, এগুলো ছিল সবগুলো কোডোমেন। আর এই কোডোমেনের মধ্যে যারা ডোমেনের সাথে রিলেটেড ছিল, অর্থাৎ ডোমেনের প্রতিচ্ছবি যেগুলো ছিল ডি আর ই, সেগুলো ছিল রেঞ্জ। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট মানে উল্টা থার্ড ব্র্যাকেট, ওই দুটো ভ্যালু ইনক্লুডেড হবে না। সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু ওই দুটো ভ্যালু, থার্ড ব্র্যাকেট মানে ওই দুইটা সহ বাকির ভ্যালুগুলো। এগুলো পড়ছিলাম। তারপরে আমরা পড়ছিলাম কোনো ভগ্নাংশের নিচে জিরো হয় না, রুটের ভিতরে যেটা থাকে সেটা পুরোটাই, রুটের ভিতরে এক্স থাকলে এক্স এর মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, মানে নেগেটিভ হবে না। আর রুট এক্স এর ভ্যালু যেটা বাস্তবের ক্ষেত্রে যেটা হয়, বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুট এক্স এর ভ্যালু যেটা হয় ওয়াই, সে ওয়াই এর ভ্যালু হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো। এই কথাগুলো আমরা গতদিনে পড়েছিলাম। পাশাপাশি বিভিন্ন টাইপের ফাংশনের আমরা ডোমেইন রেঞ্জ বের করে শিখেছিলাম। আর তারপরে আমরা বিভিন্ন মান নির্ণয় রিলেটেড অঙ্কগুলো, প্রুফ গুলো রিলেটেড, প্রুফ আসে, বিভিন্ন প্রুফ গুলো আমরা গতদিনে শিখেছিলাম। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টাইপে চলে যাচ্ছি, সেটা হলো এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে, এটা একটু শিখতে চাচ্ছি। চাচ্ছি এই চ্যাপ্টার শেষ করতে কয়টা ক্লাস লাগবে? আজকে শেষ হয়ে যাবে। আসিফুল, আজে বাজে কমেন্টস প্লিজ কইরো না, পড়ালেখার বাইরে, এটা পড়ালেখার রিলেটেড কোশ্চেন না। কয়টা ক্লাস লাগবে এটা জেনে তুমি কি করবা জীবনে আমাকে বলো তো? তোমার টার্গেট চাচ্চু যা পড়াচ্ছে সেটা পড়া, টিচাররা যতটুকু পড়াবে তোমার কাজ হচ্ছে সেইটুকু নিজের মধ্যে আয়ত্তে নিয়ে ওই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করা। কয়টা ক্লাস লাগবে এটা জানা কি তোমার জন্য আসলেই খুব দরকার? কেন এসব কথাবার্তাগুলো বলো? এগুলো বইলো না। ঠিক আছে? ওকে। প্র্যাকটিস বুক সলভ করার সুযোগ পায় না, সুযোগ বের করতে হবে তারানাথ। ওকে? সুযোগ বের করতে হবে। চলো আমরা অঙ্কের দিকে যাই। সো একেক ফাংশন কাকে বলে? একেক ফাংশন বলা হচ্ছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সদস্যের জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্ন যদি প্রতিচ্ছবি থাকে তাহলে সেগুলোকে একেক ফাংশন বলা হবে। তাহলে একেক ফাংশনটা কি বুঝছি আমরা? একেক ফাংশন কি জিনিস? একেক ফাংশন হচ্ছে প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ, বাংলা কথা যেটা। আমি যদি শর্টকাটে লিখে দেই, প্রত্যেকটি ডোমেনের ভিন্ন ভিন্ন রেঞ্জ। প্রত্যেকটা ডোমেনের ভিন্ন ভিন্ন রেঞ্জ যখন থাকবে তখনই আমরা সেটাকে বলবো একেক ফাংশন। প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ হলে সেটাকে আমরা বলবো একেক ফাংশন। মনে রাখো, আমরা এক্সাম্পল দিচ্ছি একটু পরে। আর সার্বিক ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন বা অন টু ফাংশন, এক একের ইংলিশ কিন্তু ওয়ান ওয়ান। সার্বিকের বা সর্বগ্রাহী ফাংশনের ইংলিশ হচ্ছে অন টু। টু মানে দুয়ের টু কিন্তু না, এই যে হতে টু, যেটা ও এন টি ও, অন টু ফাংশন। এইটা কি? সর্বগ্রাহী ফাংশন ওয়ান টু ফাংশন মানে এফ অফ ইকুয়াল টু বি, এটা বুঝাইছে বাংলা কথা যেটা কোডোমেন সমান রেঞ্জ। বিটা তো এখানে কোডোমেন ছিল তাই না? এই তীর চিহ্নের পরেরটা কোডোমেন। আর রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। ওয়াই মানে হচ্ছে কোন একটা ফাংশনের মধ্যে যদি এক্স এর মান দাও, এক্স মানে এ এর মান যদি দিয়ে দাও, সেটা যদি রেঞ্জের সমান হয়, তার মানে ভালো করে আরো যদি আমি বলি, কোডোমেন সমান রেঞ্জ, বাংলা কথা যেটা।
কোডোমিন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। আমরা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করি, আমরা এক্সাম্পল দিই। এফ ইজ এ ফাংশন যেটা এ সেট থেকে বি সেটে বিস্তৃত। মনে করো এখানে আমরা বলছি এটা এ সেট, এখানে এটা বলছি এটা হলো বি সেট। খুব ভালো কথা। এখানে এ সেটের উপাদানগুলো দিলাম এ বি সি, এখানে উপাদান দিলাম হচ্ছে ডি ই জি এইচ উপাদান দিলাম। সো আমি এর জন্য বললাম ডি, বি এর জন্য বললাম ই, সি এর জন্য বললাম জি। আমাকে বলো তো এই ফাংশনটা এক এক কিনা, অ্যান্সার দিতে পারো কিনা? এক এক মানে কি? প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ হবে। দেখো এ ছিল এখানে ডোমেন, তার রেঞ্জ হচ্ছে ডি, বি ছিল এখানে ডোমেন, তার রেঞ্জ হলো ই, সি ছিল এখানে ডোমেন, তার রেঞ্জ হলো জি। তার মানে প্রত্যেকটা ডোমেনের জন্য রেঞ্জগুলোকে ভিন্ন ভিন্ন কিনা বলো তো? কে যেন না বলতেছে? মারুফ। কেন না বাবা? প্রত্যেকটা এ এর ডোমেন আলাদা, বি এর ডোমেনও আলাদা, সি এর ডোমেনও আলাদা, প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ আছে, তাহলে অবশ্যই এটা একটা এক এক ফাংশন। এটা একটা এক এক ফাংশন। খুবই ভালো কথা, এটা একটা এক এক ফাংশন। এখন আমরা আরেকটা ফাংশনের উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ওই এ থেকে বি এই ডেফিনেশনে আমরা আরেকটা ফাংশনের এক্সাম্পল দিচ্ছি তোমার কাছে। এটা এ সেট, এটা বি সেট, এটার জন্য এই কন্ডিশনটাই ফুলফিল করছে। হ্যাঁ, সো এখানে আমরা ডেফিনেশন গুলো এইভাবে দিলাম। আমাকে এখন বলো তো এই যে সেকেন্ড যে সেটটা আমি দেখতে পাচ্ছি, যে ম্যাপিংটা দেখতে পাচ্ছি, এটা সার্বিক কিনা এটা তুমি বলো। এই ফাংশনটা সার্বিক ফাংশন কিনা আমি এটা বলছি, সার্বিক কিনা এটা এটা বলো। সার্বিক মানে কি? সার্বিক কিনা বলো। সার্বিক মানে কোডোমিন আর রেঞ্জ সমান হতে হবে। কোডোমিন আর রেঞ্জ সমান হলে সেটাকে বলবো সার্বিক। তাহলে খেয়াল করে দেখো তো এইটা সার্বিক হয় কিনা। কোডোমিন কত ছিল? এই যে তীর চিহ্নের পরের সেটটা হচ্ছে কোডোমিনের সেট, মানে বি সেটটা হচ্ছে কোডোমিনের সেট। তাহলে বি সেটের উপাদানগুলো ডি আর ই, তাহলে কোডোমিন হচ্ছে ডি আর ই। আর রেঞ্জ কত? রেঞ্জ মানে ওয়াই এর মান। ওয়াই এর মান মানে কোডোমিনের মধ্যে যেগুলো ডোমিনের সাথে রিলেটেড তারা হচ্ছে রেঞ্জ, তার মানে ডি আর ই হচ্ছে রেঞ্জ। তাহলে কোডোমিন ও ডিই, রেঞ্জ ও ডিই, তাহলে কোডোমিন আর রেঞ্জ সমান, তাহলে অবশ্যই ফাংশনটা সার্বিক। বুঝতে পেরেছি কিনা? এটা একটা সার্বিক ফাংশন। তার মানে এটা এক এক ফাংশন, এটা সার্বিক ফাংশন। এটা কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা এটাকে এক নাম্বার বলছি, এটা 2 নাম্বার। তাহলে এক নাম্বার যে ম্যাপিংটা দেখতে পাচ্ছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম ফাংশনটা এক এক। তাহলে এক নাম্বারের কথা এখন আসো, এটা এক এক, প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ। এখন বলো এটা সার্বিক কিনা। এটা সার্বিক কিনা? যারা বলতেছে যে বুঝি নাই মনীষা, তারা এখন বলো এই ফাংশনটা সার্বিক ফাংশন কিনা, এক নাম্বারটা, এক নাম্বার ম্যাপিংটা সার্বিক কিনা। এক নাম্বারটা সার্বিক না। যারা বলতেছিল যে 2 নাম্বারটা বোঝো নাই, তারা 2 নাম্বারটা সার্বিক কিনা এটা বোঝো নাই, তারা বললো এক সার্বিক কিনা। এক সার্বিক না, কারণ কি? এই এই একের একের কোডোমেন কত? একের কোডোমেন আমি যদি লিখি, কোডোমেন কত? কোডোমেন হলো এই তীর চিহ্নের পরের যে সেটটা বি সেট, বি সেটের সবগুলো উপাদান হচ্ছে কোডোমেন, অর্থাৎ ডি ই জি এইচ হচ্ছে কোডোমেন, ডি ই জি এইচ হলো কোডোমেন। আর রেঞ্জ কত? রেঞ্জ মানে হলো ওয়াই এর মান, মানে কোডোমেনের মধ্যে যারা ডোমেনের সাথে রিলেটেড, ডি ই আর জি। এইচ কিন্তু কারো প্রতিচ্ছবি ছিল না, যার কারণে রেঞ্জটা হচ্ছে ডি ই আর জি। তাহলে বলো তো কোডোমিন হচ্ছে ডিই জি এইচ আর রেঞ্জটা হচ্ছে শুধু ডি আর ই আর জি জি। এইচ হচ্ছে কোডোমিনের মধ্যে ছিল, যেটা রেঞ্জের মধ্যে ছিল না। তাহলে কোডোমিন আর রেঞ্জ কি সমান? কোডোমিন আর রেঞ্জ সমান নয়, সো এটা সার্বিক নয়। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ ছিল, এক এক ছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম এখানে কোডোমিন যতগুলা ছিল তার মধ্যে এইচ বাদে বাকি সবগুলারই প্রাক প্রতিচ্ছবি, অর্থাৎ এইচ এর প্রাক প্রতিচ্ছবি নাই, তার মানে কোডোমিন আর রেঞ্জ সমান নয়, সো এটা সার্বিক নয়। এখন 2 এ আসি। 2 এ বলছিলাম কোডোমিন ডিই
রেঞ্জ হচ্ছে ডি, যার কারণে সার্বিক ছিল। এখন বলো তো 2 নাম্বারটা এক এক কিনা, এটা বলো। 2 নাম্বারটা এক এক কিনা, এটা বলো। 2 নাম্বারটা এক এক কিনা, 2 নাম্বারটা এক এক কিনা। 2 নাম্বারটা এক এক না। এক এক হওয়ার জন্য প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ হইতে হয়। দেখা যাচ্ছে এখানে এ এর জন্যও ডি, বি এর জন্যও ডি পাওয়া গেছে। তার মানে দুইটা ডোমেনের জন্য আমরা একটা রেঞ্জ পেয়েছি। তার মানে 2 নাম্বার ফাংশনটা এক এক নয়। তার মানে কোন একটা ফাংশন সার্বিক হলে যে সেটা এক এক হতেই হবে, বা একটা ফাংশন এক এক হলে যে সেটা সার্বিক হতেই হবে এমন কোনো কথা নাই। একটা হলে আরেকটা হতেও পারে, নাও পারে। কথা কি বোঝা গেল? একটা হলে আরেকটা হতেও পারে, নাও পারে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু 3 নাম্বারে আসি। এখন এই দুটাতেই আমার একটা কাহিনী আছে তোমাদের জন্য, উদ্দেশ্যে বলতে চাই। এই যে দুইটা আমরা এখানে জায়গা লিখে ফেলেছি, এখন আমি তোমাকে বলতে চাই যে এই ফাংশনটা দেখলাম এক এক কিন্তু সার্বিক না, আবার এখানে একটা দেখলাম একটা সার্বিক এবং এটা এক এক না। এখন আমি বললাম এই যে দুইটা আমি ম্যাপিং বা দুইটা ফাংশন বুঝাইছি, এই দুইটা ফাংশন বিপরীত ফাংশন সম্ভব কিনা এটা আমি একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, রিফাত বুঝতে পেরেছে, এখন পরের দিকে মনোযোগ দাও। এই দুইটা ফাংশনের বিপরীত ফাংশন সম্ভব কিনা, তাহলে খেয়াল করে দেখো এখানে ফাংশনটা ডিফাইন ছিল এ সেট থেকে বি সেটে। মানে ফাংশনের জন্য প্রথম সেট ছিল এ, ডোমেনের সেট ছিল এ, কোডোমেনের সেট ছিল বি। আমি যদি এটার এফ ইনভার্সটা বের করতে চাই, তাহলে সেটার জন্য প্রথম সেট হবে কত? এফ এর জন্য প্রথম সেট যদি এ হয়, দ্বিতীয় সেট যদি বি হয়, বা সেকেন্ড সেট বা রেঞ্জের সেট যদি কোডোমেনের সেট যদি বি হয়, তাহলে এফ ইনভার্সের জন্য প্রথম সেট হবে বি আর কোডোমেনের সেট হবে এ। ঠিক কিনা বলো তো দেখি? এটাই তো হবে নাকি? অর্থাৎ ফাংশনের জন্য যেটা কোডোমেন, ইনভার্সের জন্য সেটা ডোমেন। কথা কি বোঝা গেল? তাইলে এফ যদি এ থেকে বি হয়, তাহলে এফ ইনভার্সের জন্য হবে বি থেকে এ। এখন আমার কথা হলো তাহলে 1 এবং 2 এর ইনভার্স ফাংশন বিপরীত ফাংশন সম্ভব কিনা এটা একটু বের করে ফেলি। আমরা এখন বলতে চাচ্ছি যে এই 1 নাম্বার যে ম্যাপিংটা দেখতে পাচ্ছি এটার বিপরীত ফাংশন সম্ভব কিনা। তাহলে বিপরীত আমরা কোন একটা জিনিস ফাংশন হওয়ার জন্য কি করি? প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হয়, একটা করে থাকতে হয়। তাহলে খেয়াল করি ইনভার্সের জন্য প্রথম সেট কে? প্রথম সেট হচ্ছে বি সেট। তাহলে আমরা জানি প্রথম সেট হচ্ছে বি সেট। প্রথম আগে 1 দেখি 1 এর বিপরীত সম্ভব কিনা। তাহলে প্রথম সেট হচ্ছে বি সেট, তাহলে আমরা প্রথম সেটের দিকে তাকাবো। প্রথম সেট ছিল বি সেট, তাহলে আমরা জানি কি বি সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে। বি সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি আছে কিনা? ডি এর আছে, ই এর আছে, জি এর আছে। এইচ এর কি কোনো প্রতিচ্ছবি আছে? এইচ এর কিন্তু কোনো প্রতিচ্ছবি নাই। তার মানে এই জিনিসটার বিপরীত ফাংশন সম্ভব নয়। 1 নাম্বার যে সেটটা দেখতে পাচ্ছিলাম এটার বিপরীত ফাংশন সম্ভব নয়। বুঝতে পেরেছি কিনা? বিপরীত ফাংশনের জন্য প্রথম সেট হচ্ছে বি সেট। কোন একটা জিনিস ফাংশন হওয়ার জন্য কি হইতে হয়? প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হয়। প্রথম সেট ছিল বি সেট, বি সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি এইচ এর কোনো প্রতিচ্ছবি নাই, যার কারণে এই যে সেটটা, এই যে ম্যাপিংটা, এটা বিপরীত ফাংশন সম্ভব নয়। বিপরীত ফাংশন সম্ভব নয়। ওকে, এখন আমরা 2 নাম্বারের দিকে যাই। এইটার ক্ষেত্রে দেখি এটার বিপরীত ফাংশন সম্ভব কিনা। তাহলে বিপরীত ফাংশন হওয়ার জন্য প্রথম সেট হচ্ছে বি সেট। আমরা এ এর দিকে তাকাই, এ কে ঢেকে ফেলি। প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে। দেখো ডি এরও প্রতিচ্ছবি আছে, ই এরও আছে, দুইটারই আছে। প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে, আছে। প্রত্যেকটার একটা করে থাকতে হবে। দেখো ডি এর প্রতিচ্ছবি আছে দুইটা, ডি এর প্রতিচ্ছবি আছে দুইটা। তাহলে এটার কি এফ ইনভার্স এক্স সম্ভব? বিপরীত ফাংশন সম্ভব? তাহলে এই 1 নাম্বারটারও বিপরীত ফাংশন সম্ভব নয়, 2 নাম্বারটারও বিপরীত ফাংশন সম্ভব নয়। ক্লিয়ার কিনা? সো তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন ফাংশন যদি সার্বিক না হয় তাহলে সেটার বিপরীত ফাংশন হয় না। আবার দেখতে পাচ্ছি কোন ফাংশন যদি এক এক ফাংশন না হয় তাহলে সেটা বিপরীত ফাংশন পাওয়া যায় না। কোন একটা ফাংশন যদি এক এক না হয় তাইলেও বিপরীত ফাংশন পাওয়া যায় না। কোন ফাংশন যদি সার্বিক না হয় তাইলেও বিপরীত ফাংশন পাওয়া যায় না। ঠিক আছে, এখন আমরা তাহলে আসি যে এরকম একটা 3 নাম্বার আমি একটা দেখতে চাচ্ছি। এফ ইজ এ ফাংশন যেটা এ সেট থেকে বি সেটে বিস্তৃত। এরকম একটা সেট যদি আমরা দেখি বা এরকম একটা ম্যাপিং যদি আমরা দেখি, এ বি সি
ডি ই জি। আমরা বললাম এর সাথে ডি, বির সাথে ই, সি এর সাথে জি। বলো তো এই ফাংশনটা এক এক কিনা? বলবো হ্যাঁ, প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ, তার মানে এই ফাংশনটা এক এক। এই ফাংশনটা সার্বিক কিনা? কোডোমেন ডিইজি, রেঞ্জও ডিইজি, তার মানে সার্বিক। একক হয়েছে এবং সার্বিক হয়েছে। এটার ইনভার্স সম্ভব কিনা? তাহলে এফ যদি এ থেকে বি তে যায়, তাহলে এফ ইনভার্স যাবে কোত্থেকে কোন দিকে? বি থেকে এ তে। তাহলে এফ ইনভার্সের জন্য প্রথম সেট হচ্ছে বি সেট। বি সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে, প্রত্যেকটারই প্রতিচ্ছবি আছে, প্রত্যেকটার একটা করে থাকতে হবে, ডিরও একটা, ইরও একটা, জিরো একটা। তার মানে এটার বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশন সম্ভব। তার মানে দেখতে পাচ্ছি কোন একটা ফাংশন যদি একই সাথে এক এক এবং সার্বিক হয়, সেই ফাংশনেরই শুধুমাত্র বিপরীত ফাংশন সম্ভব। সো যে ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক দুইটাই, সেই ফাংশনের একটা আলাদা নাম আছে, সেই নামটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন। যে ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক, সেই ফাংশনের নাম হলো বাইজেক্টিভ ফাংশন। তার মানে বিপরীত ফাংশন হইতে হলে শুধুমাত্র ফাংশনটাকে বাইজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ ফাংশন ছাড়া বিপরীত ফাংশন সম্ভব নয়। বাইজেক্টিভ ছাড়া বিপরীত ফাংশন সম্ভব নয়। কথা কি বোঝা গেল? বাইজেক্টিভের একটা বাংলা আছে, দেখি তো কি একটা বাংলা। প্রতিসঙ্গ ফাংশন। বাইজেক্টিভের বাংলাটা লিখে ফেলো, প্রতিসঙ্গ ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের বাংলাটা হচ্ছে প্রতিসঙ্গ ফাংশন। প্রতিসঙ্গ, এটা খুব কম ইউজ হয়, বাইজেক্টিভটা বেশি ইউজ হয়। তাহলে আমরা এখন আরেকবার শুরু করি। প্রথম থেকে বলছিলাম এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। এক এক ফাংশন কাকে বলে? প্রত্যেকটা ডোমেনের জন্য যখন আলাদা আলাদা রেঞ্জ থাকবে সেটা হচ্ছে এক এক। আর সার্বিক হচ্ছে কোডোমিনার রেঞ্জ সমান হলে সার্বিক। তাহলে দেখতে পাচ্ছি এক নাম্বার ফাংশনের জন্য প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ আছে, তার মানে এক এক। কিন্তু দেখতে পাচ্ছি কোডোমিনার রেঞ্জ সমান নয়, যার কারণে সার্বিক নয়। ইনভার্স সম্ভব কিনা? ইনভার্সের জন্য প্রথম সেট বি, দেখতে পাইলাম প্রত্যেকটার থাকতে হবে, এইচ এর নাই, যার কারণে এটার বিপরীত ফাংশন সম্ভব নয়। তার মানে দেখলাম সার্বিক না হলে বিপরীত ফাংশন হয় না, পাওয়া যায় না। আবার এটাতে আসি, এখানে দেখতে পাইলাম এটা এক এক ফাংশন নাই, কারণ কি দুইটার জন্য একটা পাওয়া গেছে, সো এটা এক এক নাই। সার্বিক কিনা? ডিআরই রেঞ্জ, ডিআরই কোডোমেন, কোডোমেন আর রেঞ্জ সমান, সো এটা সার্বিক। তার মানে এটা এক এক নয়। এটার ইনভার্স সম্ভব কিনা? ইনভার্সের জন্য প্রথম সেট হচ্ছে বি। বি সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি থাকতে হবে, প্রত্যেকটার একটা করে থাকতে হবে। দেখলাম ডি এর দুইটা প্রতিচ্ছবি, যার কারণে এটা বিপরীত সম্ভব নয়। তার মানে দেখলাম এক এক না হলেও বিপরীত সম্ভব হয় না। তার মানে কোন একটা ফাংশন যদি সার্বিক না হয় তাইলেও বিপরীত হয় না, কোন একটা ফাংশন যদি এক এক না হয় তাইলেও বিপরীত হয় না। যে কোনো একটা না হলেই বিপরীত হবে না। এখন আমি যদি বলি এমন একটা ফাংশনের দিকে তাকাচ্ছি যেটা এক এক এবং সার্বিক দুটাই, অর্থাৎ সেই ফাংশনের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে বাইজেক্টিভ বা প্রতিসঙ্গ ফাংশন। সেই ফাংশনের আবার ইনভার্স ফাংশন সম্ভব, বিপরীত ফাংশন সম্ভব। বাইজেক্টিভ ফাংশন হলো যে ফাংশন একই সাথে এক এক এবং সার্বিক, সেটাই হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। যে ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক, সেই ফাংশনটাকেই আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। তাহলে কোন একটা ফাংশন বিপরীত ফাংশন বের করতে গেলে অবশ্যই ফাংশনটাকে বাইজেক্টিভ হইতে হবে। কোন একটা ফাংশনকে বিপরীত ফাংশন বের করতে গেলে সেটাকে বাইজেক্টিভ হতে হবে। যে ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক দুটোই, সেই ফাংশনের স্পেশাল নাম হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। তাহলে আমরা কি এক এক ফাংশন, সার্বিক ফাংশন, বাইজেক্টিভ ফাংশন বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? চাচ্ছু একটু রিক্যাপ করে দিবেন। রিক্যাপ করা শেষ। জামা কাপড়ের শর্টকাট বইলে দিয়েন। আরে রিফাত বলদ কোয়ানকার, সব বলবো, ক্লাস কর চুপচাপ। ক্লিয়ার? তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। বাইজেক্টিভ ফাংশন বা প্রতিসম ফাংশন, যে ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক, তাকে বাইজেক্টিভ ফাংশন বা প্রতিসঙ্গ ফাংশন বলা হয়ে থাকে, এটা আমরা বলে দিয়ে আসছি। ওকে, এখন আমার তোমাদের কাছে কিছু কোশ্চিন আছে। একটা কথা মনে রাখো, তোমাকে আমি একটু বলি, অঙ্কটা করি আগে তাহলে তুমি বুঝবা। আচ্ছা, বিপরীত ফাংশন কাকে বলে? যদি একটা ফাংশন একই সাথে এক এক এবং সার্বিক হয় তখন বাইজেক্টিভ ফাংশন বলা হয়, এবং সেই বাইজেক্টিভ ফাংশন থেকে বিপরীত ফাংশন বের করা যায়। হ্যাঁ, বাইজেক্টিভ ফাংশনের বিপরীত ফাংশন হয়। শুধুমাত্র এই বাইজেক্টিভ ফাংশন যখন পাওয়া যাবে, এই বাইজেক্টিভ ফাংশনের বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশন সম্ভব। এখন আমার কথা হলো যে ভাইয়া যা পড়াইলেন চাচ্ছু, এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় তো অঙ্ক আসবে। সো
আমি আমাদেরকে অনেক সময় বের করতে দেবে এক এক কিনা, সার্বিক কিনা, বাইজেক্টিভ কিনা, এগুলো বের করতে দিবে। সো সার্বিকটা খুব ইজিলি বের করা যায়। সার্বিক বের করার জন্য কোডোমিন আর রেঞ্জ সমান হইতে হয়, তাই না? কোডোমিন তো অঙ্কের মধ্যেই দেয়া থাকে, আর রেঞ্জ বের করা আমরা শিখে গেছি বিভিন্ন টাইমের ফাংশনের জন্য। সো রেঞ্জ বের করা আমরা শিখে গেছি বিভিন্ন টাইপের ফাংশনের, আর কোডোমিন তো আমাদের দেয়া থাকে। কোডোমিনটা এই যে এফ ইজ এ ফাংশন এ সেট থেকে বি সেট, তীর চিহ্নের পরেরটা হচ্ছে কোডোমিন, এটা দেয়া থাকে। আর রেঞ্জটা বের করতে হয়, এই দুইটা থেকে আমরা ডিসিশন নেই ওটা সার্বিক হবে কি হবে না। কিন্তু কোন একটা ফাংশন এক এক কিনা এটা আমরা কিভাবে চেক করব? এক এক চেকটা কিভাবে করে ভালো করে খেয়াল করো। এক এক চেক তুমি কিভাবে চেক করবা? কোন একটা ফাংশন দেখে তুমি কিভাবে চেক করবা যে ফাংশনটা এক এক কিনা? এটা তুমি কিভাবে চেক করবা? দেখো কি করতে হয়, এক এক চেকটা কিভাবে করি ভালো করে দেখো। ধরি কোন একটা জিনিস ধরে নিতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য এটা করতে হবে। ধরি x1, x2 এলিমেন্ট অফ ডোম এফ এবং এফ অফ x1 সমান এফ অফ x2, এইটা তোমাকে সব সময় ধরে নিতে হবে। এই কথাটা মুখস্থ রাখিতে হইবে। কোন একটা ফাংশন এক এক কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, ধরে নিব। ধরি x1 x2 দুইটা উপাদান, এটা কিসের উপাদান? এলিমেন্ট অফ ডোম এফ। তার মানে x1 এবং x2 হচ্ছে ডোমেনের দুইটা উপাদান। কি বলছি? x1 এবং x2 এরা হচ্ছে ডোম এফ, মানে এফ একটা ফাংশন, তার ডোমেনের দুইটা উপাদান হচ্ছে এরা। তার মানে তোমাকে এখানে কি বোঝানো হলো ভালো করে খেয়াল করে দেখো। তুমি বলতেছো এরকম, এখানে কি থাকে, এটা হচ্ছে ডোমিনের সেট, তাই তো? প্রথম সেটটা হচ্ছে ডোমিনের সেট, আর এখানে যেটা থাকে সেটা কোডোমিনের সেট। এটা আমরা নরমালি জানি। এটা কোডোমেন মানে ওয়াই এর মান, ডোম মানে এক্স এর মান, আর কোডোমেন মানে ওয়াই এর মান। ওয়াই এর মান মানে হচ্ছে এফ এক্স এর মান, তাই তো? এই ওয়াই এর মান বা এফ এক্স এর মানটাই কিন্তু সেকেন্ড সেটে থাকে। তো বললাম আমরা x1 এবং x2 এরা হচ্ছে ডোমেনের দুইটা উপাদান। তাহলে x1 ডোমেন ছিল এই প্রথমের এই ম্যাপিং এর মধ্যে থাকবে এটা x1, আর এটা হচ্ছে x2। এটা হচ্ছে ডোমেনের দুইটা উপাদান, খুব ভালো কথা। এবং আরেকটা জিনিস তুমি ধরে নিয়েছো, এফ অফ x1 এবং এফ অফ x2 এই দুইটা হচ্ছে সমান, এটা তুমি ধরে নিয়েছো। তাহলে এফ অফ x1 টা কোথায় থাকবে? সেকেন্ড সেটে থাকবে। তাহলে এখানে সেকেন্ড সেটে থাকবে এফ এক্স টা, তার মানে এফ অফ x1 সেকেন্ড সেটে, এফ অফ x2 এরাও ওয়াই এর মান যেহেতু এরাও সেকেন্ড সেটে। এবং কি ধরে নিয়েছো? এই দুইটা সমান। এই যে এই লাইনটা যতটুকু পড়লা, x1 x2 ডোমেনের দুইটা উপাদান, এই যে ডোমেনের দুইটা উপাদান, এবং এফ অফ x1 এফ অফ x2, তার মানে x1 এর জন্য যে ফাংশনের মানটা বা ওয়াই এর মানটা, আর x2 এর জন্য যে ফাংশনের মানটা যে ওয়াই এর মানটা, এই দুইটা মান সমান, এটা তুমি ধরে নিয়েছো। এইটুকু ক্লিয়ার কিনা বলো তো? এই যে এইটুকু যা লিখেছি সেটা আমি ম্যাপিং এ বুঝাইলাম, তুমি এইটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার যে x1 x2 ডোমের দুইটা উপাদান, এবং এফ অফ x1 এফ অফ x2 এটা কিন্তু ওয়াই এর মান, এটা হচ্ছে এই ওয়াই এর দুইটা উপাদান এবং এই দুইটার সমান, এটা আমরা ধরে নিয়েছি। এটুকু ক্লিয়ার? মোহাম্মদ হামিম বলেছে ক্লিয়ার না, তাহলে আরেকবার তুমি ক্লিয়ার হও, ভালো করে শোনো। x1 এবং x2 এই দুইটা ডোমেনের দুইটা উপাদান। তার আগে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম যে ঘরটা দেখছি এটা বলছে আমি ডোমেনের মান। ডোমেনের মানে এক্স এর মানগুলো এখানেই থাকবে এই ঘরের মধ্যে, আর ওয়াই এর মান বা এফ এক্স এর মান যেটা সেটা এই ঘরের মধ্যে থাকে। দ্বিতীয় সেটের ক্ষেত্রে এটা প্রথম সেট, এটা দ্বিতীয় সেট। তাহলে x1 x2 ডোমেনের দুইটা উপাদান, x1 আর x2 দুটো উপাদান দিয়েছে ওই যে এ বির মতো করে। আর এফ অফ x1 আর এফ অফ x2 এরাও দুটো উপাদান, এরা ওয়াই এর মান। এফ অফ x1 একটা, x1 এর জন্য ওয়াই এর মান, x2 এর জন্য ওয়াই এর মান হচ্ছে এফ অফ x2, এই দুইটা সমান ধরে নিয়েছি। তার মানে এফ অফ x1 এফ অফ x2 এখানে থাকবে, এই দুটো সমান ধরে নিয়েছি। ধরে নিয়ে যদি আমরা কোনোভাবে এখান থেকে ক্যালকুলেশন করে যদি আমরা প্রমাণ করতে পারি x1 আর x2 সমান, এটা যদি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি, এফ অফ x1 আর এফ অফ x2 সমান ধরে নিয়েছি, ধরে নিয়ে যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি x1 আর x2 সমান, অর্থাৎ এটার এটা সমান, এটা যদি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি, দ্যাট মিন্স কি x1 থেকে এফ অফ x1 আসছিল, x2 থেকে এফ অফ x2 আসছিল, দ্যাট মিন্স ফাংশনটা এক এক। এটুকু বুঝলা কিনা? যে এটা আমরা ধরে নিব এফ অফ x1 আর এফ অফ x2 সমান ধরে নিব, সমান ধরে নিয়ে যদি আমি প্রমাণ করতে পারি x1 আর x2 সমান, অর্থাৎ এই x1 আর x2 সমান যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে এই দুইটা সমান হলে, এই দুইটা সমান যদি হয়, তার মানে x1 থেকেই এফ অফ x1 আসছিল আর x2 থেকে এফ অফ x2 আসছিল, অর্থাৎ প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা রেঞ্জ পাওয়া গিয়েছে, তার মানে ফাংশনটা এক এক। ফিল করা যায়? হামিম বলতেছিল অনেকক্ষণ আগে চু অঙ্ক করান, ফিল করতে পারছি না, এখন ফিল করতে পারছো? অঙ্ক ফিল করতে চাই।
চাচ্চু এগুলো ক্লাস 10-এ ছিল। ইয়েস আই নো ক্লাস 10-এ ছিল এবং আমি ক্লাস 10-এই মনে হয় তোমাদেরকে পড়িয়ে আসছিলাম। বাট তোমাদের সবাই তো ক্লাস 10-এ আমার ক্লাস করো নাই। যারা করো নাই তাদের জন্য আমাকে করাইতে হচ্ছে। মনে পড়তেছে, কোনো সমস্যা নাই। তোমরা যারা আগে করেছিলে আমার ক্লাসে তাদের আবার জিনিসগুলো মনে পড়ছে। তার মানে আমরা এক এক চেক করব কিভাবে তাহলে? এই জিনিসটা আমাদের মাথায় রাখিতে হইবে। এক এক চেক করার জন্য সবসময় আমরা এই কাজটা করিব। কোন একটা ফাংশন এক এক কিনা, যখন ফাংশনের মানটা বলে দিবে না x1 x2 কত, এটা যখন আমাকে বলে দিবে না, তখন আমাদের এইভাবে চেকটা করা লাগবে। ধরে নেব কি x1 আর x2 এলিমেন্ট অফ ডোম f এবং f of x1 সমান f of x2। তারপর এখানে মান বসাইয়ে এটা প্রমাণ করে দিব। যদি এটা আনতে পারি তাহলে বলবো হ্যাঁ ফাংশনটা এক এক, যদি এটা না আনতে পারি তাহলে বলে দেব এই ফাংশনটা এক এক না। তাহলে এক এক চেক করা আমরা এখান থেকে পারবো। সার্বিকটা চেক করব কিভাবে? কোডোমেনটা দেয়া থাকবে, রেঞ্জটা বের করব, যদি দুটো সমান হয় তাহলে আমরা সার্বিক বের করতে পারবো। দুইটাই যদি হয় এক এক এবং সার্বিক হয় তাহলে আমরা সেটাকে বাইজেক্টিভ ফাংশন বলবো, তার মানে তখনই বিপরীত ফাংশন সম্ভব। তারপর আমরা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করি এটা আমরা শিখবো। ওকে, বাইজেক্টিভ পর্যন্ত চলে গেছে, বিপরীত ফাংশন সম্ভব এটা চলে আসছে। এখন আমরা একটা অঙ্কের দিকে তাকাই, আমরা একটা গাণিতিক প্রবলেমের দিকে তাকাই, খুব ভালো করে খেয়াল করি। এখানে কি কি দেয়া আছে দেখো। f ইজ এ ফাংশন যেটা r বাদ 3/5 থেকে বিস্তৃত হয়ে r বাদ 7/5 পর্যন্ত বিস্তৃত। তার মানে এই তীর চিহ্নের আগের যেটা এটা হচ্ছে ডোমেন, এটা আমরা জানি। তীর চিহ্নের পরেরটা হচ্ছে কোডোমেন, এটাও কিন্তু আমরা জানি। এবং fx টা এই সূত্র দ্বারা ডিফাইন করা হয়েছে, fx = 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3। সো এটা দিয়ে আমাদেরকে তারা এখানে 4টা প্রশ্ন করেছে যে এটার fx এক এক কিনা, মানে এই ফাংশনটা এক এক কিনা এটা আমার বের করতে বলেছে। fx সার্বিক কিনা এটা বের করতে বলেছে। বিপরীত ফাংশন সম্ভব কিনা, তার মানে এই দুটোই যদি হয়, মানে এক এক এবং সার্বিক যদি হয় তাহলেই এটা বিপরীত ফাংশন সম্ভব। মানে বাইজেক্টিভ যদি হয় তাইলে বিপরীত সম্ভব, যদি দুইটার মধ্যে একটা না হয় তাহলে বাইজেক্টিভ সম্ভব না। এটা আমাদের বের করে দেখতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে বিপরীত ফাংশনটা কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। কোশ্চেন কি ক্লিয়ার? এই 4টা কোশ্চেন ক্লিয়ার কিনা? সো আমরা এখন একটা একটা করে এটা সলভ করব। ঠিক আছে, চলো আমরা 1 নম্বরের কোশ্চেনের সলভটা করি। এটা দেয়া ছিল, আমাদেরকে বলছে fx এক এক কিনা এটা চেক করো। অর্থাৎ এই যে ফাংশনটা দেয়া ছিল এই ফাংশনটা এক এক কিনা এটা আমরা একটু চেক করতে চাচ্ছি। তাহলে আমরা শুরু করি, এক এক চেক লিখে ফেলি। এক এক চেক। এই একটা অঙ্ক করো, এই একটা অঙ্ক করলে তুমি পরীক্ষার হলে যে কোনো অঙ্ক আসলেই পারবা। বিশ্বাস করো, এখানে যে একটা অঙ্কের মধ্যে 4টা পার্ট আমি করব, পরীক্ষার হলে এটাই আসবে, এটাই আসবে, এটাই আসবে, এটাই আসবে। ঠিক আছে, ওকে। পরীক্ষার হলে এটা ভালো করে দেখো, এই অঙ্কটাই, এই টাইপের অঙ্কই আসবে পরীক্ষায় ফাংশন থেকে। তাহলে এক এক চেক করি। তাহলে এক এক চেক করার জন্য আমরা কি করি, ধরি x1, x2 এলিমেন্ট অফ ডোম f, এবং আরেকটা জিনিস আমাদের ধরতে হবে f of x1 সমান f of x2, এটা আমরা ধরে নিব। ক্লিয়ার? ওই যে x1 আর x2 এলিমেন্ট ডোমেনের দুইটা উপাদান, এবং f of x1 সমান f of x2 এটা ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা মান বসাই। খেয়াল করি f of x এর মান কিন্তু এখানে দেওয়া আছে, দেখো 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3, এটা fx এর মান দেওয়া আছে। তাহলে তুমি f of x1 এর মান বের করতে পারবা না? ইজিলি পারবা। এখানে x ছিল বলে এখানে x ছিল, এই জায়গাটায় x ছিল, ঠিক কিনা? এখানে x1 আছে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, x1 হয়ে যাবে। তাহলে f of x1 এর মান কত আসবে, 7x1 - 2 5x1 - 3। তাহলে f of x2 কত আসবে, ওই x এর জায়গাগুলোতে x2 বসবে, 7x2 - 2 5x2 - 3। খুব ভালো কথা, কোনাকুনি গুণ করে দাও। মানে আমার টার্গেট হচ্ছে এখান থেকে x1 আর x2 সমান কিনা এটা চেক করা। কোনাকুনি গুণ করো। তাহলে 5 × 7 = 35, x1 x2 মাইনাস 10x2 মাইনাস 3 × 7 = 21 x1 মাইনাস মাইনাসে প্লাস 6 সমান সমান এই কোণাটা গুণ করে ফেলছি। এখন এই কোণাটা গুণ করি, গুণ করে লিখে ফেলি, দেখি কত আসে। এটা গুণ করো, 35 x1 x2 মাইনাস 10 x1 মাইনাস 3 × 7 = 21 x2 মাইনাস মাইনাসে প্লাস 3 × 2 = 6। কোণাকুনি গুণ করে দিলাম আমি, হ্যাঁ ওকে। কোণাকুনি গুণ করেছি, জাস্ট কোণাকুনি গুণ করেছি। তাহলে 35 x1 x2 35 x1 x2 আউট, প্লাস 6 আউট হয়ে গেল। ওকে, এখন আমি x1 গুলোকে এক পাশে নিব, x2 গুলোকে এক পাশে নিব। তাহলে এখানে x1 গুলোকে ধরেন আমি বাম পাশে রাখতেছি, -21 x1 ছিল, আর এখানে ছিল কত, -10 x1, তার মানে এপারে আসলে হয়ে যাবে কত, +10 x1 হয়ে যাবে, তার মানে -11 x1 হয়ে গেল। আর x2 গুলোকে আমি আরেক পাশে নিচ্ছি, এখানে -21 x2 ছিল, -10 x2 এপারে চলে গেল, হয়ে যাবে -11 x2।
তাহলে -11 আউট হয়ে গেল, তার মানে থাকলো x1 সমান x2। যেহেতু x1 সমান x2 চলে আসছে, তাহলে তোমরা এখন বলে ফেলো এটা এক এক কিনা। অতএব ফাংশনটি এক এক। ক্লিয়ার? এক এক কিনা ক্লিয়ার? বুশরা, ওয়ালাইকুম সালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এক এক চেক করে আমরা পারবো কিনা। x1 x2 এলিমেন্ট অফ ডোম f এবং f of x1 সমান f of x2, এই দুইটা লাইন মনে রাখতে হবে। তারপরে f of x1 f of x2 ফাংশনে বসায় দিলি, x1 এর x2 সমান আসলে বলে দিবা এক এক, সমান না আসলে বলে দিবা এক এক নয়। এখানে সমান আসছিল, তার মানে ফাংশনটা এক এক। ওকে, তারপরের ফাংশনে আমরা এখন চলে যাচ্ছি। পরের ফাংশনে চলে যাই। 1 নম্বর অঙ্ক শেষ, এক এক আমরা প্রমাণ করে ফেলছি। 2 নম্বর কোশ্চেনটা ছিল f(x) সার্বিক কিনা, এটা সার্বিক কিনা এটা প্রমাণ করা লাগবে। তো সার্বিক কিনা এটা চেক করার জন্য কি করতে হবে, এই ফাংশনের কোডোমিন আর রেঞ্জ। কোডোমিন তো দেয়া থাকে, কোডোমিন কখনোই বের করা যায় না, কোডোমিন অঙ্কের মধ্যে দেয়া থাকতে হয়। এই যে তীর চিহ্নের পরে যেটা দেখতে পাচ্ছ r/7/5, এটা হচ্ছে কোডোমিন। এখন এই ফাংশনের রেঞ্জ বের করতে হবে। কি বের করতে হবে? রেঞ্জ। কারো কি মনে আছে এই ফাংশনের রেঞ্জ বের করতে হলে কি করতে হয়? কোন একটা ফাংশনের এই ফাংশনের রেঞ্জ বের করতে হলে কি করতে হয়? রেঞ্জ বের করতে হলে কি করতে হয় মনে আছে? এরকম ভগ্নাংশ ফাংশনের রেঞ্জ বের করতে হলে কি করতে হয়? রেঞ্জের একটা শর্টকাট ছিল, এই টাইপের ফাংশনের রেঞ্জের শর্টকাট ছিল। যাই হোক, তারপর আমরা রেঞ্জটা বের করব। রেঞ্জ মানে ওয়াই এর মান, নিচে ওয়াই নিয়ে আসার ট্রাই করতে হবে। তার মানে এক্স ইকুয়াল টু সামথিং বের করতে হয়, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু ওয়াই এর ফাংশন বের করে নিতে হয়। মনে আছে? ওকে, তাহলে রেঞ্জ বের করতে বা ইনভার্স ফাংশন বের করতে, বিপরীত ফাংশন বের করতে সিমিলার কাজ, মনে রাখবা এটা। রেঞ্জ বের করা বা ইনভার্স ফাংশন নির্ণয় করা, দুটোর ক্ষেত্রেই x ইকুয়াল টু এফ অফ ওয়াই, x ইকুয়াল টু ওয়াই এর ফাংশন, x বাম পাশে থাকবে, ডান পাশে সব ওয়াই এর ফাংশন থাকবে, এটা করতে হয়। ঠিক আছে? ওকে, সো নিচে শূন্য হয় না, সেটা ডোমেন বের করার জন্য, এটা রেঞ্জ বের করতেছি। তাহলে নিচে ওয়াই নিয়ে আসার ট্রাই করব, মানে ডান পাশ পুরোটা ওয়াই নিয়ে আসার ট্রাই করব, x ইকুয়াল টু ওয়াই এর ফাংশন। তাহলে ওয়াই এর একটা কন্ডিশন আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি y ইকুয়াল টু 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কাজ করে ফেলি, এখান থেকে x এর মান বের করব। ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারবো কিনা বলো? x এর মান বের করতে পারবো কিনা বলো? কথা বলে না। x এর মান বের করতে পারবো না, আমি একবারে শর্টকাটে লিখি, কত আসে দেখো। একবারে শর্টকাটে লিখলে চলে আসতেছে -3x। ওরে বাবা রে, এত মশা কেন? -3x, আর এখানে চলে আসতেছে +7, আর এটা চলে আসতেছে +2, আর এখানে চলে আসতেছে -5x। ওকে, এটা চলে আসবে, সরি x আসবে না, y হবে তখন। হ্যাঁ সরি রে, এগুলো সব y হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সব y হয়ে যাবে, এগুলো সব y হয়ে যাবে। তাহলে -3y চলে গেল, -2 হয়ে যাবে +2, আর এটা 5x হয়ে যাবে -5y হয়ে যাবে, আর এখানে চলে আসবে এই +7টা এখানে চলে আসবে +7। x এর মানটা এটাই হবে। হ্যাঁ, শর্টকাট একটু পরে তোমরাও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। ফাহমিদ আমি শিখাই দেবো, কোনো প্রবলেম নাই। x এর মান সরাসরি ভাবে বের করা যাবে। তাহলে এখান থেকে y যেহেতু নিচে চলে আসছে, আমরা কি লিখবো রেঞ্জ বের করার জন্য? -5y প্লাস, এই যে এই পাশে লিখি, একবারে লিখে ফেলছি আমি। হ্যাঁ, এটা তুমি জানো, যেটা আমি করছি সেটা অ্যাকচুয়ালি তুমি জানো, বাট সেটা যে এখানে ইউজ করা যায় এটাও তুমি জানো না, সেটা আমি একটু পরে শিখাই দেবো। -5y + 7 নট অফ ইকুয়াল 0, তাহলে y নট অফ ইকুয়াল কত? 7/5। তাহলে রেঞ্জ কত? রেঞ্জ আর এফ ইকুয়াল টু চলে আসতেছে r বাদ 7/5। মনে আছে? r বাদ 7/5। ঠিক আছে? ওরে মশা, r বাদ 7/5, এটা হচ্ছে রেঞ্জ। এটা কিন্তু শর্টকাটে বের করা যেত। এরকম ফাংশনের জন্য রেঞ্জ কিভাবে বের করে? r বাদ লবের x এর সহগ ডিভাইডেড বাই হরের x এর সহগ। মনে পড়ে? r বাদ লবের x এর সহগ ডিভাইডেড বাই হরের x এর সহগ, এটা ছিল আমাদের রেঞ্জ। ওকে, তাই আসছে আমাদের রেঞ্জ এটা। তারপরে দেওয়া আছে কোডোমেন, লিখে ফেলো, দেওয়া আছে কোডোমেন। কোডোমেন কত দেওয়া আছে? এই যে এটা r বাদ 7/5, এর দেওয়া ছিল আমাদের r বাদ 7/5, কোডোমেনটাও দেওয়া ছিল। তাহলে কি দেখতে পাচ্ছি? কোডোমেন আর রেঞ্জ সমান, কোডোমেন সমান সমান রেঞ্জ, কোডোমেন সমান সমান রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ সমান, অতএব ফাংশনটি সার্বিক, ফাংশনটি সার্বিক। রুমের মধ্যে অনেক মশা দেখতে পাচ্ছি, এরা রুম খুলে রাখছিল কেন? ওকে, দেখো এই ফাংশনের কোডোমিন আর রেঞ্জ আমরা সমান বের করে ফেলেছি। কোডোমিন আর রেঞ্জ যেহেতু সমান, তাহলে ফাংশনটা হয়ে গেছে সার্বিক ফাংশন। আমরা কি বুঝতে পেরেছি কিনা?
তাহলে এর আগে দেখলাম এই সেম ফাংশনটা এক এক কিনা চেক করছি, আমরা দেখে পারছি এক এক। তারপরে এখানে আবার দেখলাম হচ্ছে ফাংশনটা সার্বিক। তাহলে বলো তো দেখি এক এক এবং সার্বিক দুটোই যেহেতু আসছে, তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? বিপরীত ফাংশন সম্ভব কিনা লিখে ফেলো। যেহেতু ফাংশনটি এক এক এবং সার্বিক, যেহেতু ফাংশনটা এক এক এবং সার্বিক অর্থাৎ বাইজেক্টিভ, অতএব বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশন সম্ভব, বুঝছি কিনা? অর্থাৎ বিপরীত ফাংশন সম্ভব। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, তাহলে যেহেতু বিপরীত ফাংশন সম্ভব, তাহলে এখন আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করে ফেলি। এই যে বিপরীত ফাংশন যেটা ছিল সেটা এখন আমরা একটু নির্ণয় করে ফেলি। বিপরীত ফাংশনটা কেমনে নির্ণয় করব? ওই যে বলছিলাম এক্স এর মান বের করে নিব, y ইকুয়াল টু fx সমান সমান কত? 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3। এখান থেকে কার মান বের করব? y ইকুয়াল টু এটা ধরে নিব, ধরে নিয়ে এখান থেকে x এর মানটা বের করে ফেলবো। কার মানটা বের করব? x এর মানটা। পারবো তো বের করতে, নাকি কোনাকুনি গুণ করে দিয়ে x গুলোকে একপাশে নিয়ে x এর মানটা বের করে ফেলবো। সেটা হবে কত? -3 চলে যাবে এখানে, এখানে -3y -2 হয়ে যাবে +2, আর এখানে 5x ছিল, এটা যাবে -5y, এটা 7টা এখানে চলে আসবে +7। এটা কার মান? এটা হচ্ছে x এর মান বের করে ফেললাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এই যে x এর মানটা বের করে ফেলেছি, তাহলে এখানে কি ছিল? y সমান fx সমান এটা ছিল, তাহলে y ইকুয়াল টু এটা থেকে এটা পাইছি। আবার আমরা কি লিখতে পারি? আবার এখান থেকেই লেখা যায় কিনা বলো তো? y আর fx সমান এটা লেখা যায় কিনা? y সমান fx লেখা যায় কিনা? তাহলে এর পরের লাইনটা এখানে দেখো, এই x টাকে যদি তুমি এখানেই রাখো, তাহলে এই যে ফাংশনটা ছিল f, এটা ডানই ছিল, এই ডান থেকে যদি বামে আসে তাহলে এটা f ইনভার্স হয়ে যাবে। এই ডান থেকে যদি বামে আসে তাহলে সেটা হয়ে যাবে f ইনভার্স। তার মানে y সমান fx, তাহলে x সমান কত? f ইনভার্স y। তাহলে এই যে x ছিল, x এর পরিবর্তে আমরা f ইনভার্স y বসিয়ে দিব। x মানেই f ইনভার্স y, এটা আমরা বসিয়ে দিলাম। -3y + 2 ডিভাইডেড বাই -5y + 7। তাহলে f ইনভার্স y এর ভ্যালুটা আমরা যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে এখান থেকে f ইনভার্স x এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। জাস্ট y এর জায়গায় আমরা x বসিয়ে দিলাম। এই যে y এর জায়গায় x বসিয়ে দিয়েছি, এখানে y এর জায়গায় x বসিয়ে দিব। -3x + 2 -5x + 7, দ্যাটস ইট। এটাই আমাদের বিপরীত ফাংশন, এটাই আমাদের বিপরীত ফাংশন। বস শিওর? এই বস, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। আমাদের ফিজিক্স ক্লাসটা রাত 9টা 15-তে শুরু হবে। আমার 8টা থেকে একটা ক্লাস আছে, সো ওইটা শেষ করে 9টা 5-10 বেজে যাবে। আমরা ইনশাল্লাহ 9টা 15-তে ফিজিক্স ক্লাস করব। পড়ালেখা করো, বাসায় তো পড়ালেখা করবা না, নাজিল হবে নাকি? তামিম এখন বলছে যে y সমান f। ফিজিক্স ক্লাস রাত 9টা 15। ফিজিক্স ক্লাস আজকে করতে হবে। ওরা তো আজকে ধরেন ম্যাথের খুব জটিল জিনিস পড়তেছে। আপনি এনাম ভাইকে রাজি করান, খালি ওরাও খুশি আমিও খুশি। এগুলো বলে লাভ নেই, ফিজিক্স ক্লাস নিতে হবে আজকে। হ্যাঁ, 9:15 বাজুক আর 9:30 বাজুক, ক্লাস হবে। হ্যাঁ, ওকে। লাভ ইউ জিমি ভাই বলেছে। লাভ ইউ নাইম ভাই। আচ্ছা, এখন অনেকেই বলতেছে যে y সমান fx, এটা কেন? এটা বাই ডিফল্ট। এখানে y টা হচ্ছে x এর একটা ফাংশন, এটা সবসময় ধরে নেই fx = y, এটা বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট। ঠিক আছে, তাহলে আমরা f ইনভার্স x বের করা শিখলাম কিনা বলো? তাহলে বিপরীত ফাংশন f ইনভার্স x বের করা সম্ভব কিনা বলো? তাহলে আমরা বিপরীত ফাংশন বের করার জন্য কি করব? x = সামথিং, x থাকবে বামে, ডান পাশে থাকবে সব y এর মান। তার মানে x এর মান পরে বসাই দিব f ইনভার্স y। সেটা কোথা থেকে আসলো সেটাও দেখাই দিলাম। x এর মান মানে f ইনভার্স y এর মান। f ইনভার্স y = এত, তাহলে f ইনভার্স x বের করার জন্য y এর জায়গায় x বসাইছি বামে, ডান পাশে y এর জায়গায় x বসিয়ে দিব, খেলা শেষ। এই শর্টকাট গুলো সিকিউতে ইউজ করতে পারবো না, এই শর্টকাট গুলো শুধুমাত্র এমসিকিউর জন্য। তাহলে আমরা একটু অঙ্কটা দেখি, একটু ভালো করে দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। ট্রিক্স কিন্তু এখনই চলে আসতেছে, অঙ্কের ট্রিক্সটা। এটা আমাদের অঙ্ক ছিল এক এক কিনা, এক এক প্রমাণ করছিলাম, সার্বিক কিনা সার্বিক প্রমাণ করছিলাম, বিপরীত ফাংশন সম্ভব কিনা। যেহেতু দুটাই হয়েছে তাহলে বিপরীত ফাংশন সম্ভব হলে বিপরীত ফাংশনটা নির্ণয় করলাম, সেই বিপরীত ফাংশনটা বের করা আমাদের শেষ। ঠিক আছে, এই চারটা আমরা করে ফেলছি। এখন পরের কোশ্চেনে আসি আমরা। এর পরের একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো।
এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। দেওয়া আছে কি দেখো, এরকম এফ ইজ এ ফাংশন সামথিং থেকে সামথিং, এফ এক্স এর মান দেওয়া আছে, বলছে এফ এক্স এই 1 নম্বর ফাংশনটা এক এক কিনা এটা চেক করো। পারবা কিনা এটা চেক করতে? বলে ফেলো। এক এক চেক তুমি পারবা, আশা করছি, আমি আশা করছি এক এক চেকটা পারবা। এই ফাংশনটা সার্বিক কিনা এটা চেক করা লাগবে। তোমরা কি বলতে পারবা এটা সার্বিক কিনা? বলো তো, এটা সার্বিক কিনা বলো তো, সার্বিক কিনা এটা বলো। সার্বিক কিনা এটা বলো। সার্বিক না, কিন্তু ভালো করে শোনো, এটা কিন্তু সার্বিক না। কারণ কি? রেঞ্জ কত? রেঞ্জ কত? রেঞ্জ আমরা জানি আর বাদ লবের এক্স এর সহগ হচ্ছে 7, হরের এক্স এর সহগ হচ্ছে 5, আর বাদ 7/5 হচ্ছে রেঞ্জ। কোডোমেন কত? কোডোমেন কত বলো তো দেখি। কোডোমেন দেওয়া আছে কত? দেখো, তীর চিহ্নের পরের যেটা দেয়া ছিল এখানে শুধু দিয়ে দিছে আর, এখানে শুধু দিয়ে দিছে আর, কোডোমেন হচ্ছে আর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কোডোমেন আর রেঞ্জ দুইটা সমান নয়, কোডোমেন আর রেঞ্জ সমান নয়, তাহলে সার্বিক নয়। সার্বিক যেহেতু নয়, বিপরীত ফাংশন সম্ভব কিনা? বিপরীত ফাংশন সম্ভব নয়। 3 নাম্বার পর্যন্ত অ্যান্সার ক্লিয়ার কিনা? আমি 4-এ যাচ্ছি না, 4-এ পরে যাচ্ছি। 3 নাম্বার পর্যন্ত অ্যান্সার ক্লিয়ার কিনা? তাহলে এটা সার্বিক হইল না, বিপরীত ফাংশন সম্ভব হলো না, শুধুমাত্র এখানে কি দিয়ে দিছিল তার উপরে, শুধু এখানে কোডোমেনটা আর বলে দিছে বলে এটা সার্বিক হইল না। কিন্তু এখানে যদি এই আর না দিয়ে আমাকে যদি এটার পরিবর্তে এখানে আর বাদ 7/5 বলে দিত, শুধু যদি এই কথাটা বলে দিত, তাহলে কিন্তু এটা সার্বিক হয়ে যেত, তখন কিন্তু বিপরীত ফাংশনটা সম্ভব হইতো। শুধু আর এর জায়গায় আর বাদ 7/5টা বলে দেয়া লাগতো, কিন্তু সেটা তারা দেয় নাই, সেটা তারা দেয় নাই, শুধু আর দিয়ে দিয়েছে। শুধু আর দেওয়ার কারণে কোডোমেন এবং রেঞ্জ সমান হলো না, তার মানে এই ফাংশনটা সার্বিক হইল না। সার্বিক যদি না হয় বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব নয়। ওকে, 4 নাম্বার এখন কোশ্চেন করেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তোমাকে আমি একটা কোশ্চেন বলে দিতে চাই শুরুতেই, এফ ইনভার্স এক্স নির্ণয় করো। আমাকে বলো তো এই ফাংশনে তুমি এফ ইনভার্স এক্স বের করতে পারবা কিনা, এটার এফ ইনভার্স এক্স নির্ণয় করতে পারবা কিনা? পৃথিবীর তোমার কাছে কি মনে হচ্ছে এফ ইনভার্স এক্স নির্ণয় করা সম্ভব কিনা? এফ ইনভার্স এক্স নির্ণয় করা সম্ভব কিনা? ওকে, তোমরা বলতেছো সম্ভব নয়। এখন আমার অ্যান্সারটা শুনে নাও, সম্ভব। এফ ইনভার্স এক্স নির্ণয় করা সম্ভব। সারা জীবন যা জেনে আসছো সেগুলো ভুলে যাও, মাথা একদম ফ্রেশ করে ফেলো। ধরে নিবা এ সারা জীবন যা পড়ছো সব মিথ্যা, অন্তত এই টপিকের উপরে। আমি এখন যে কথাটা বলবো এটা সদা সত্য কথা, এটা মাথার মধ্যে ঢুকায় নাও। আমি এখন যে কথাটা বলবো সেটা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও। একটা কথা খাতায় সুন্দর করে লিখে ফেলো, একটা কথা খাতায় সুন্দর করে লিখে ফেলো, বিপরীত ফাংশন। একটা কথা খাতায় সুন্দর করে লিখে ফেলো, বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন এবং এফ ইনভার্স এক্স এই দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। আমি যেটা বলেছি এটাই সত্য, আমি যা বলছি এটাই রাইট। বিপরীত ফাংশন আর এফ ইনভার্স এক্স দুইটা এক জিনিস না, বিপরীত ফাংশন এবং এফ ইনভার্স এক্স দুইটা এক জিনিস না। ভালো করে মাথার মধ্যে ঢুকাও, বিপরীত ফাংশন এবং এফ ইনভার্স এক্স দুটো এক জিনিস না। তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা কি? দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ভালো করে শোনো, বিপরীত ফাংশনটা কার হয়? বাইজেক্টিভ ফাংশনের হয়। বাইজেক্টিভ ফাংশনের যে এফ ইনভার্স এক্স তুমি বের করতে পারবা, বাইজেক্টিভ ফাংশনের, বাইজেক্টিভ ফাংশনের এফ ইনভার্স এক্স আমরা যেটা বের করি সেটাই হচ্ছে বিপরীত ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের এফ ইনভার্স এক্স আমরা যেটা বের করি সেটা হচ্ছে বিপরীত ফাংশন। আর বাইজেক্টিভ ছাড়া অন্য যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের যে এফ ইনভার্স এক্স বের করি সেটা হচ্ছে শুধু এফ ইনভার্স এক্স। আমি আরেকবার বলি, এফ ইনভার্স এক্স অ্যাকচুয়ালি সব ফাংশনেরই বের করা যায়। দুনিয়াতে যত টাইপের ফাংশন আছে সব ফাংশনেরই এফ ইনভার্স এক্স বের করা যায়। কিন্তু ফাংশনটা যদি বাইজেক্টিভ ফাংশন হয়, মানে একই সাথে সার্বিক এবং এক এক, সেই ফাংশনের যে এফ ইনভার্স এক্স বের করি সেটাকে আমরা স্পেশালি বিপরীত ফাংশন বলে থাকি। আর বাইজেক্টিভ ছাড়া দুনিয়াতে যত ফাংশন আছে সেই ফাংশনগুলোর যে এফ ইনভার্স এক্স বের করি সেটা হচ্ছে শুধুমাত্র এফ ইনভার্স এক্স। কথা কি ক্লিয়ার? বাইজেক্টিভ ছাড়া, বাইজেক্টিভ ব্যতীত
বাইজেক্টিভ ব্যতীত অন্যান্য ফাংশনের এফ ইনভার্স এক্সটাই হলো শুধু এফ ইনভার্স এক্স। তাহলে বাইজেক্টিভ ফাংশনের যে এফ ইনভার্স এক্স বের করি সেটা হচ্ছে বিপরীত ফাংশন বলে থাকি, আর বাইজেক্টিভ ছাড়া অন্যান্য যে ফাংশনগুলো আছে সেটার যে এফ ইনভার্স এক্সটা বের করি সেটা হচ্ছে শুধু এফ ইনভার্স এক্স। তাহলে আমাকে বলো এটার এফ এক্স এক এক কিনা, এক এক হবে এটা, ওকে। সার্বিক কিনা, দেখলাম রেঞ্জ এবং কোডোমেন সমান নয়, সো এটা সার্বিক নয়। বিপরীত ফাংশন সম্ভব নয়, কিন্তু এফ ইনভার্স এক্স নির্ণয় করা সম্ভব। কারণ কি, এখান থেকে এফ ইনভার্স এক্স আমরা বের করে ফেলবো কিভাবে দেখো। ওয়াই সমান সমান এফ এক্স সমান সমান দেখো 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3 তারা দিয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, y ইকুয়াল টু এটা ধরে নিব 7x - 2 ডিভাইডেড বাই 5x - 3 ধরে নিব। ধরে এখান থেকে x এর মানটা বের করে ফেলবো। x এর মান চলে আসবে +3y প্লাস -3y প্লাস 2 ডিভাইডেড বাই -5y প্লাস 7 এটা আসবে। পরে এখানে x এর জায়গায় আমরা বসাই দিব f ইনভার্স y, তাহলে এখান থেকে আমাদের f ইনভার্স x এর মানটা বের হয়ে চলে আসবে। f ইনভার্স x এর মানটা চলে আসবে -3x + 2 ডিভাইডেড বাই -5x + 7। এটা হচ্ছে আমাদের f ইনভার্স x এর ভ্যালু। এটা কিন্তু বিপরীত ফাংশন না, এটাকে কিন্তু বিপরীত ফাংশন বলা যাবে না, এটা হচ্ছে f ইনভার্স x। এটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন ছিল না, যেহেতু বাইজেক্টিভ ছিল না তাহলে এটার এই বিপরীত ফাংশন সম্ভব নয়, শুধু f ইনভার্স x টা সম্ভব। এখানে কোডোমেন কত রাকিবুল বলেছে অনেকক্ষণ পর। কোডোমেন কত, এই যে তীর চিহ্নের আগেরটা হচ্ছে ডোমেন, এইটুকু হচ্ছে ডোমেন, আর তীর চিহ্নের পরে যেটা ছিল শুধু আর, এটা হচ্ছে কোডোমেন। কোডোমেনটা শুধু আর ছিল এখানে দেয়া। তাহলে ইনভার্স এফ ইনভার্স এক্স আর বিপরীত ফাংশন দুটো সেম জিনিস না, কথা কি ক্লিয়ার? ফাংশন না হলে এগুলো সব ফাংশন বাবা, এখানে যা বলে দিচ্ছে সেটা সব ফাংশন হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। মান তো একই তাই না, হ্যাঁ মান একই বাট জিনিস দুটো আলাদা আলাদা, নামের ক্ষেত্রে শুধু ভিন্ন। এফ ইনভার্স এক্স সব ফাংশনের বোঝাবে, এফ ইনভার্স এক্স সব ফাংশনের বের করা যায়, মান একই হবে। ম্যাথে কিভাবে করতে হবে সেইভাবে একটা করে দেন। আল্লাহ ম্যাথে তো এইভাবেই করলাম, এই যে ম্যাথে এটা করবা এক এক কিনা বের করতে পারবা না, এক এক কিনা বের করতে পারবা। ওই যে x1 x2 এলিমেন্ট অফ ডোম এফ এবং f of x1 সমান f of x2 ধরে x1 আর x2 সমান চলে আসবে, তার মানে এক এক হবে। সার্বিক কিনা, এটা রেঞ্জ বের করবা, এটা রেঞ্জ বের করতে পারবা না একটু আগের মতোই। আর কোডোমিন দেওয়া আছে লিখবা, দেওয়া আছে কোডোমিন আর, তাহলে কোডোমিন আর রেঞ্জ সমান নয়, তাহলে এটা সার্বিক নয়। তাহলে বলবা বিপরীত ফাংশন সম্ভব কিনা, তারপর লিখবা যেহেতু বিপরীত সার্বিক নয় সুতরাং বাইজেক্টিভ নয়, দ্যাট মিন্স বিপরীত ফাংশন সম্ভব নয়, শেষ। এফ ইনভার্স এক্স নির্ণয় করে, যে এভাবে এফ ইনভার্স এক্স নির্ণয় করে দেখাইলা। এটা বিপরীত ফাংশন সম্ভব নয়, এটার বিপরীত ফাংশন সম্ভব নয়, এটার এফ ইনভার্স এক্স সম্ভব, এটার এফ ইনভার্স এক্স সম্ভব নয়। এটা এফ এটা হবে -2x + 2, ক্যালকুলেশন করে নিও তোমরা, এটা ব্যাপার না। পরের কোশ্চেন আসি, ভালো করে খেয়াল করে দেখো। এই কোশ্চেনটা দেখো, এখানেও সিমিলার কথাবার্তা বলছে তারা। এখানে একটা ডোমেন বলে দিয়েছে, এটা ডোমেন আর এটা হলো কোডোমেন। এখানে একটা ফাংশন বলে দিয়েছে, দেখা যাচ্ছে যে এই ফাংশনটা এক এক কিনা, হ্যাঁ এক এক হবে, এটা নিয়ে কোশ্চেন নাই। মানে এক্স এর পাওয়ার 1 থাকলে সেটা এক এক হয় সারা জীবনের জন্যই, হ্যাঁ এক্স এর পাওয়ার 1 থাকলে এটা এক এক ফাংশন, মনে রাখো। সার্বিক কিনা, এটা সার্বিক হবে বলো তো, কোডোমেন হচ্ছে আর, রেঞ্জ হচ্ছে 7/5, তার মানে এটা কোডোমেন কি বলে সার্বিক নয়, এক এক হবে, এটা এক এক, ঠিক আছে এক এক হবে। তারপরে এটা সার্বিক নয়। এফ ইনভার্স এক্স সম্ভব কিনা, আমাকে এফ ইনভার্স এক্স সম্ভব কিনা এটা বলেছে। আগেরটা বাংলায় বলে দিয়েছিল বিপরীত ফাংশন সম্ভব কিনা, বাট এখানে কিন্তু বলেছে এফ ইনভার্স এক্স সম্ভব কিনা। এখানে যেহেতু সম্ভব কিনা তোমাকে চেক করতে বলেছে, যখনই বলবে তোমাকে এটার অস্তিত্ব আছে কিনা বা এই জিনিসটা সম্ভব কিনা, তার মানে তোমাকে এখানে বাইজেক্টিভ কিনা এটা চেক করতে হবে। যখনই তোমাকে বলবে যে এইটা চেক করো, এটা সম্ভব কিনা, তার মানে বুঝবা এটার অস্তিত্ব আছে কিনা, বিপরীত ফাংশনের অস্তিত্ব আছে কিনা, এফ ইনভার্স এক্স এর অস্তিত্ব আছে কিনা, বা সম্ভব কিনা যখনই তোমাকে বলবে তখনই তুমি যেটা করবা ওটা চেক করতে হবে, বাইজেক্টিভ কিনা এটা চেক করতে হবে। বাইজেক্টিভ কার হয়, বাইজেক্টিভের কি হয়, বিপরীত ফাংশন হয়। তাহলে এখানে এই এফ ইনভার্স এক্স দ্বারা তাকে কি মিন করছে আমাকে বলো তো দেখি। এখানে বলেছে এফ ইনভার্স এক্স সম্ভব কিনা, তার মানে তোমাকে চেক করা লাগবে। চেক করা মানে হলো এটা বাইজেক্টিভ কিনা এটা চেক করা লাগবে। তার মানে এই এফ ইনভার্স এক্স দ্বারা তোমাকে আসলে তারা কি মিন করছে, এফ ইনভার্স এক্স দ্বারা তোমাকে অ্যাকচুয়ালি তারা কি মিন করছে অঙ্কের মধ্যে বলো। এফ ইনভার্স এক্স দ্বারা এখানে তোমাকে কি বুঝাইছে, এফ ইনভার্স এক্স দ্বারা এখানে তারা কি বুঝাইছে, এফ ইনভার্স এক্স দ্বারা কিন্তু তারা এখানে বিপরীত ফাংশনকে বুঝাইছে। এক্স্যাক্টলি যখনই তোমাকে বলবে যেটা সম্ভব কিনা, তার মানে তোমাকে চেক করতে হবে
এফ ইনভার্স এক্স সম্ভব কিনা বলুক, বিপরীত ফাংশন সম্ভব কিনা যাই বলুক না কেন, তার মানে সেটা তোমাকে চেক করতে হবে, মানে বাইজেক্টিভ কিনা এটা চেক করতে হবে। সো এফ ইনভার্স এক্স বলুক আর বিপরীত ফাংশনই বলুক, যদি বলে যে এটা সম্ভব কিনা বা এটার অস্তিত্ব আছে কিনা, এরকমও বলে দেয় যে বিপরীত ফাংশনের অস্তিত্ব আছে কিনা বা এফ ইনভার্স এক্স এর অস্তিত্ব আছে কিনা, এই যখনই তোমাকে চেক করতে বলবে তখনই ভাববা যে ওই এফ ইনভার্স এক্স দ্বারা বা বিপরীত ফাংশন দ্বারা বিপরীত ফাংশনকে বুঝাইছে, মানে তোমাকে চেক করতে বলা হয়েছে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে এটা সম্ভব কিনা এটা চেক করা লাগবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব হবে না। এফ ইনভার্স এক্স সম্ভব কিনা, সম্ভব না মানে এখানে যেহেতু চেক করা লাগবে, তার মানে এখানে এই এফ ইনভার্স এক্স দ্বারা বুঝাইছে কিন্তু বিপরীত ফাংশনকে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এই এক একের সার্বিকের বিপরীত ফাংশনের কোনো প্রবলেম আর হবে কি হবে না লাইফে কোনোদিন, আমাকে একটু জানাও। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের মনের অনেকেরই অনেক কোশ্চিন আছে, সেটা হলো চাচ্চু এখানে এর আগের অঙ্কগুলোতে আমার কোডোমেন দেয়া ছিল, কোডোমেন দেয়া ছিল বলে আমরা সার্বিক কিনা চেক করতে পেরেছি, যদি কোডোমেন না দেয়া থাকে তখন আমরা সার্বিকটা কিভাবে চেক করব। এখন আমি বলছি কোডোমেন না দেওয়া থাকলে কিভাবে সার্বিক চেক করে, ভালো করে খেয়াল করো, এটা 19ও করানো হয়েছে, আবার করাচ্ছি। কোডোমেন দেয়া না থাকলে, কোডোমেন যদি দেওয়া না থাকে তাহলে সার্বিক চেক করব কিভাবে। কোডোমেন দেয়া না থাকলে সার্বিক চেক কিভাবে করব, খেয়াল করি কোশ্চেনটা দেখি। কোশ্চেন হলো y ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 7x প্লাস 5, এটা সার্বিক কিনা চেক করা লাগবে। কোডোমেন কিন্তু এখানে দেয়া নাই, এটা রেঞ্জ বের করতে পারবো কিন্তু কোডোমেন তো দেয়া নাই, যেহেতু কোডোমেনটা দেয়া ছিল না তাহলে এটা কি করব, ভালো করে খেয়াল করো সলিউশনটা কি ছিল। আমার কিন্তু সার্বিক কিনা, সার্বিকের ডেফিনেশন যখন আমি দিছিলাম তখন ওখানে একটা কথা বলে আসছিলাম, খেয়াল করে দেখো, সার্বিকের ডেফিনেশন যখন আমি দিছিলাম তখন একটা কিন্তু আমি ডেফিনেশন বলে আসছিলাম, কোডোমেন সমান রেঞ্জ, এটা বলেছিলাম, পাশাপাশি এখানে একটা কথা লেখা ছিল, খেয়াল করছো কিনা, এফ অফ এ ইকুয়াল টু বি, মানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই সমান এফ অফ এক্স, মানে এখান থেকে বলা যায় এফ ওয়াই ইকুয়াল টু এক্স, একই জিনিস, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, ওয়াই সমান তো এফ এক্স হয়, সেখান থেকে আমরা বের করবো এক্স সমান সমান এফ অফ ওয়াই, এক্স সমান সমান এফ অফ ওয়াই বলে দিলেই তোমার ওটা সার্বিক প্রমাণিত হয়ে যাবে, যখন কোডোমেনটা দেয়া থাকবে না তখন আমরা এইভাবে করব। তাহলে আমরা কি করবো তাহলে, সার্বিক কিনা যখন কোডোমেন দেয়া নাই তখন আমরা প্রমাণ করব কি এক্স সমান সমান এফ অফ ওয়াই, এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি, মানে উল্টা, আমরা তো বলি যে ওয়াই সমান এফ এক্স, কিন্তু যখন কোডোমেন দেয়া থাকবে না তখন আমরা প্রমাণ করবো এক্স সমান সমান এফ ওয়াই, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে কাজ শেষ, তাহলে সেটা সার্বিক হয়ে যাবে। তাহলে দেখো এখানে ওয়াই সমান সমান দেয়া ছিল কত, 2x প্লাস 3 ডিভাইডেড বাই 7x প্লাস 5, এটা দেয়া ছিল, এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো, x এর মান বের করতে পারবো তো, x এর মান বের হয়ে চলে আসবে কত, এই প্লাস 5টা চলে যাচ্ছে আমাদের x এর কাছে, তার মানে চলে আসবে 5y মাইনাস 3 ডিভাইডেড বাই, এখানে চলে আসবে মাইনাস 7y প্লাস 2, এটা আসবে। ওকে, এখানে x এর মান এটা আসবে, কিভাবে শর্টকাট করতেছে একটু পরে টের পাবা এগুলো। x এর মান এটা আসছে, আমাকে এখন কি প্রমাণ করা লাগবে, ভালো করে খেয়াল করে দেখি, x সমান সমান f অফ y, এটা প্রমাণ করা লাগবে, x সমান সমান f অফ y, এটা প্রমাণ করা লাগবে, এটা y সমান f অফ x ছিল, x সমান সমান f অফ y, এটা আমরা প্রমাণ করব। এখন x এর মান বের করে ফেলছি, দরকার ছিল না যদিও, তারপরেও দেখি। এখন আমরা f অফ y এর মানটা বের করব। এখন fx ইকুয়াল টু কত জানা আছে, এই যে এটা 2x প্লাস 3 ডিভাইডেড বাই 7x প্লাস 5, এটা জানা ছিল। এখন এটা থেকে কার মান যেন প্রমাণ করব, f অফ y এর মানটা প্রমাণ করব। তাহলে এখানে x এর জায়গায় y বসাইছি, এখানেও x এর জায়গায় আমরা y এর মানটা বসাই দিব। f অফ x ইকুয়াল টু, এই জায়গায় x বসাইছিলাম, আচ্ছা এই একটা কাজ করে ফেলতে পারি আমরা, এই 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 কি x ইকুয়াল টু f অফ y না বল করে f অফ y ইকুয়াল টু x, এটা যদি আমরা দেখাইতে পারি তাও হবে, f অফ y ইকুয়াল টু x দেখাইলেও হবে, সরি রে, f অফ y ইকুয়াল টু x দেখাইতে হবে, f অফ y ইকুয়াল টু x দেখাইতে, কি বলতেছি, উল্টা জিনিসটা দেখাইতে হবে, হ্যাঁ, f অফ x ইকুয়াল টু y দেখাইতে হবে, সরি আমি বারবার ভুল করে ফেলতেছি, হায় হায় রে, f অফ x ইকুয়াল টু y, সরি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, f অফ x ইকুয়াল টু y আমাদের দেখাইতে হবে, x এর মান এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে y দেখাইতে হবে, সরি ঠিক আছে, f অফ x ইকুয়াল টু y দেখাইতে হবে, আমি গুলে ফেলছিলাম। তাহলে f অফ x ইকুয়াল টু কত দেয়া ছিল, 2x প্লাস 3 ডিভাইডেড বাই
7x প্লাস 5 এটা দেয়া ছিল। এখন আমরা কি করব, f অফ x, x এর মান বসিয়ে দিব। হ্যাঁ, এই মানটা এখানে বসাই দিব, সরি, x এর মান এখানে বসাই দিব 5y মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 7y প্লাস 2। এখানে x এর জায়গায় এটা বসাইছি, এখানেও x এর জায়গায় এটা বসাই দেব। তাহলে 2 ইনটু x এর জায়গায় এটা বসাবা 5y মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 7y প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 7 ইনটু x এর জায়গায় এটা বসায় দাও 5y মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 7y প্লাস 2। এটা 9 10 এর অঙ্ক, ইন্টারে খুব বেশি আসে না। এখন এখানে ক্যালকুলেশন করবা, এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা এখানে y চলে আসছে, y চলে আসছে। এখানে ক্যালকুলেশন করলে y চলে আসবে, তার মানে ফাংশনটা সার্বিক। y চলে আসলেই বলে দিবা ফাংশনটা সার্বিক। আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু ঝটপট জানাও। এটা 9 10 এ বেশি আসে, ইন্টারে খুব বেশি আসে না। কোডোমেন না দেওয়া থাকলে সার্বিক প্রমাণ করতে বলে, কোডোমেন না দেওয়া থাকলে সার্বিক প্রমাণ করতে বলে এইভাবে। ওকে, আই ক্লিয়ার। এখন অনেকেই বলতেছে যে 2 নাম্বার লাইনটা কিভাবে আসলো। আরে বলদ, এখান থেকে x এর মান বের করতে পারবা না? এই যে দেখো আমি 3 4 লাইন করি নাই, করে দিই 7xy প্লাস 5y ইকুয়াল টু 2x প্লাস 3। এখান থেকে x এর মান বের করবো, সো x জাতীয় রাশিগুলোকে এক পাশে নিলাম 3 মাইনাস 5y। সো এখান থেকে x এর মানটা বের করছি, তাহলে মাইনাস 5y প্লাস 3 লিখেছিলাম আমি, এই জন্য তোমার মন খারাপ হয়েছিল। আর এখান থেকে x কমন নিলে চলে আসে 7y মাইনাস 2, সেটা এখানে লিখেছিলাম। বা মাইনাস 7y প্লাস 2 লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই এগুলো। হ্যাঁ, ঠিক আছে। ওই এই যে দেখো 5y মাইনাস 3, ওই যে উপরে একটা মাইনাস চিহ্ন নাও, তাহলে কত আসে? উপরে একটা মাইনাস চিহ্ন কমন নাও, নিচে একটা মাইনাস চিহ্ন কমন নাও, এই তো একই জিনিস, এটার ওটা সেম জিনিস। এই যে x এর মান এভাবে বের করে x এর মানটা এখানে বসায় দিয়ে y প্রমাণ করে ফেলবা। বাইজেক্টিভ আর বিপরীত ফাংশন, আরে বলো রাকিবুল কি বলে সব। বাইজেক্টিভ হচ্ছে যে ফাংশনটা একই সাথে একক এবং সার্বিক, সেই ফাংশনের নাম হচ্ছে বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ ফাংশনের যে এফ ইনভার্স এক্স বের করা যায় সেটা হচ্ছে বিপরীত ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের এফ ইনভার্স এক্স যেটা, সেটাই হলো বিপরীত ফাংশন। রাকিবুল বুঝছো? ইয়াস, এটা খুব বেশি আসে না, বাট এভাবে মনে রাখবা, এক্স এর মান বের করে সে এক্স এর মানটা এখানে বসায় দিয়ে ওয়াই ডান পাশে প্রমাণ হয়ে গেলেই বলে দেবা এটা সার্বিক। এখন আমরা একটু দেখি তাহলে টাইপ 1 ফাংশন আর থেকে আরে বিস্তৃত, এই ফাংশনটার সঙ্গে তো প্রমাণ করো যে ফাংশনটা এক এক। এক এক প্রমাণ করা যাবে কি যাবে না বলে ফেলো। এই ফাংশনটা এক এক হবে, আমি বলেছিলাম এক্স এর পাওয়ার 1 থাকলে ম্যাক্সিমাম ফাংশনে, সব ফাংশনে মোটামুটি এক এক হয়। পারবা কিনা, ইয়েস অর নো? মারুফ বলছে যে ওয়াই তো আসে না, এখন তাহলে তো আমার ওয়াই তো আসে না, এটা বের করে দেখাইতে হবে। ওয়াই যে আসে না এটা এখন তোমাকে বের করে আমি এখন দেখাই, দেখি ওয়াই যদি আসে তাহলে কিন্তু পিটাবো। ঠিক আছে, ওয়াই যদি এখানে আসে তাহলে কিন্তু আমি পিটাবো। এইটা এটা কাটা চলে যাবে, তাহলে এখানে চলে আসতেছে 5 দুকোনো 10y মাইনাস 3 দুকানো 6 মাইনাস 3 7 21y প্লাস 3 দুকোনো 6। নিচে কত আসে দেখি, 5 7 35y মাইনাস 3 7 21 মাইনাস 5 7 35y প্লাস 5 দুকোনো 10। কত থাকতেছে? 6 6 কাটা 10 আর 21 মাইনাস 11y, আর এখানে 35 35 কাটা মাইনাস 21 প্লাস 10 মাইনাস 11। এই ওয়াই নাকি আসে না, বলদগুলো কোয়ানকার। ওই যে কে বললো ওয়াই আসে না, ওরে এখন কি করবো আমি বলো? ওয়াই তো চলে আসছে, এই ক্যালকুলেশন যদি যোগ বিয়োগ না পারো তাইলে আমি কেমনি হবে বাবা? ওয়াই চলে আসছে। হ্যাঁ, তাহলে এটা এক এক পারবো আমরা, তাই না? কি ধরে নিব, x1 x2 এলিমেন্ট অফ ডোম এফ, এবং আরেকটা কি ধরে নিব, f of x1 সমান সমান f of x2। সো তারপর এখানে কি আসবে, f of x1 এর মান কত আসবে, 2x1 minus 3 2x2 minus 3, তাহলে -3 -3 কাটা 2 2 কাটা, তাহলে এখানে আসতেছে x1 সমান x2। তাহলে এক এক শেষ। ওকে, এরপরের অঙ্কটা দেখো, একটু ভালো করে খেয়াল করবা, এগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা ফাংশন আর থেকে আরে বিস্তৃত, ফাংশনটার fx = x² দ্বারা সংজ্ঞায়িত হলে ফাংশনটি কি এক এক, মানে এটা এক এক কিনা এটা চেক করা লাগবে। এখানে দেয়া আছে কিন্তু আর থেকে আর,
আর মানে তো বুঝো সকল রিয়েল নাম্বার মানে নেগেটিভ পজিটিভ জিরো সব। ফাংশনটা হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার, তাহলে কি লেখা যাবে x1 x2 এলিমেন্ট অফ ডোম এফ এবং এফ অফ x1 সমান সমান এফ অফ x2, তাহলে এফ অফ এক্স স্কোয়ার, তাহলে x1 হবে x1 এর উপর স্কোয়ার আর x2 এর উপর স্কোয়ার, তাহলে এখানে দুই পাশে বর্গমূল যদি করো তাহলে x1 সমান সমান আসবে প্লাস মাইনাস x2। এখানে যেহেতু সকল রিয়েল নাম্বারটা বলেছিল তার মানে পজিটিভ নেগেটিভ দুটোই নিতে হবে আমাকে। এখানে দেখো ডোমেনের মান যেটা বলেছিল এক্স এর মানগুলো কিন্তু সকল রিয়েল নাম্বার বলেছিল, যার কারণে যখন আমরা বর্গমূল করেছি তখন x1 আর x2 দুটো আমরা নিয়েছি, তাহলে x1 সমান প্লাস x2, x1 সমান মাইনাস x2, দুটো সমান সমান নয়, কিন্তু x1 আর x2 সমান নয়, প্লাস মাইনাস x2, তার মানে আমরা বলে দিব এটা এক এক নয়। ক্লিয়ার? যেহেতু রিয়েল নাম্বার বলে দিছিল যার কারণে প্লাস মাইনাস দুটোই আমাদেরকে নিতে হবে, যেহেতু রিয়েল নাম্বার বলে দিছিল দুটোই আমাদেরকে নিতে হবে। পরের ম্যাথে যাই তাহলে বুঝবো। এখানে বলেছে কি ভালো করে খেয়াল করে দেখো, চেঞ্জটা কোথায় আগের অঙ্কের সাথে এই অঙ্কের। আগেরটা বলেছিল আর থেকে আর, ডোমেনটা ছিল রিয়েল নাম্বার পজিটিভ নেগেটিভ সব, এখানে কিন্তু বলছে আর প্লাস মানে শুধু ধনাত্মক, আর প্লাস মানে শুধু ধনাত্মক, এক্স গ্রেটার দ্যান জিরো অর্থাৎ নেগেটিভ হবে না। সো এখানে কত আসবে, এখানে চলে আসবে এফ অফ x1 সমান এফ অফ x2 যদি তুমি ধরো তাহলে চলে আসবে x1 এর উপর স্কোয়ার x2 এর উপর স্কোয়ার, তাহলে x1 সমান সমান এখানে কত লিখবো বলো, এখানে প্লাস মাইনাস হবে কি হবে না তোমরা বলতে পারো কিনা দেখি। এখানে যেহেতু আর প্লাস তারা বলেছে মানে এক্সটা ডোমেনটা আর প্লাস হবে, তাহলে তোমরা এখন আমাকে বলো এখানে কি প্লাস মাইনাস হবে কি হবে না, এখানে প্লাস মাইনাস হবে কি হবে না, এখানে মাইনাসটা হবে না শুধু প্লাসটা হবে, কারণ এখানে এক্স এর মান আমরা পজিটিভ নেগেটিভ নিতে পারবো না, যেহেতু এটা তো এটা কিন্তু এক এক। তাহলে দেখছো ওই কন্ডিশনের উপর কত কি ডিপেন্ড করে, এটা কিন্তু এক এক হবে, এখানে শুধু পজিটিভটা নিব তাহলে এটা এক এক হয়ে যাচ্ছে, এটা এক এক হয়ে যাচ্ছে অনলি পজিটিভ, তাহলে এটা এক এক হবে। সো ওই চিহ্নগুলোর উপরে বা ওই সাইনগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, তুমি জাস্ট এগুলো অঙ্ক ফিল করা শিখতে হবে, ঠিক আছে? এটা এক এক হবে। এই অঙ্কটা দেখো বোঝো কিনা, এই অঙ্কটা দেখো বোঝো কিনা, এখানে অঙ্কের মধ্যে কি লিখছে এটা দেখো, দিনাজপুর বোর্ড 13, 10, সিলেট বোর্ড 12, কুমিল্লা বোর্ড 6 আসছে। অঙ্কটা ভালো করে দেখো, এ একটা সেট দেওয়া দিছে, এ সেটের মান হচ্ছে এখানে বলে দিছে যে এক্স সাজ দ্যাট এক্স এর মান -1 থেকে +1 পর্যন্ত, কিন্তু এক্স এখানে বলে দেয় নাই যে এটা এক্সটা কি সকল রিয়েল নাম্বার হবে নাকি এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে, কিছু বলে নাই। সো যেহেতু বলে নাই তুমি রিয়েল নাম্বার ধরে নিবা আর কি, হ্যাঁ যেহেতু বলে নাই তাহলে এক্স গুলোকে সকল রিয়েল নাম্বার ধরে নিবা, মানে -1 থেকে +1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে দুনিয়াতে সব নাম্বারকেই ধরে নিবা, এবং এফ এর মানটা এ থেকে এ তে বিস্তৃত, তার মানে এটা ডোমিনো হচ্ছে -1 থেকে +1, কোডোমিনো হচ্ছে -1 থেকে +1, আবার জি যে ফাংশনটা বলছে সেটারও ডোমেন -1 থেকে +1, রেঞ্জ হচ্ছে কোডোমিন হচ্ছে -1 থেকে +1, এবং ফাংশন দুটো দেখো fx সমান সমান x⁴ আর gx সমান সমান x⁻³ আমাদেরকে বলেছে এই দুইটা ফাংশন এফ এবং জি এর মধ্যে কোনটি সার্বিক ফাংশন এটা আমাদের নির্ণয় করা লাগবে। এফ এবং জি এর মধ্যে কোনটি সার্বিক ফাংশন এইটা আমাদের নির্ণয় করা লাগবে। ওকে, তাহলে সার্বিক মানে কি কোডোমিনার রেঞ্জ সমান, তাই না? কোডোমিনার রেঞ্জ সমান। আচ্ছা, তাহলে আমরা এফএক্স এর ক্ষেত্রে চিন্তা করি, এফএক্স এর ক্ষেত্রে কি দেয়া ছিল, এফএক্স টা সার্বিক কিনা এটা চেক করব। তাহলে এফএক্স এর রেঞ্জ কত, কোডোমিন কত আগে দেওয়া আছে এটা লেখো, কোডোমিন কত, কোডোমিন হচ্ছে বলছে ওই যে দেখো এফএক্স এর জন্য কোডোমিন বলছে এ সেট, এ সেটের মান কত ছিল এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট আর, যেখানে এক্স এর ভ্যালুটা -1 এর থেকে +1 পর্যন্ত, তুমি যদি এটাকে সংখ্যা রাখায় দেখো মোটামুটি তাহলে -1 থেকে +1 মানে এটা কি বোঝাচ্ছে, -1 থেকে শুরু করে +1 পর্যন্ত এর ভিতরে যত ভ্যালু আছে সবগুলোই মনে করো, এগুলো হচ্ছে তার কিসের মান, কোডোমিনের মান। খুব ভালো কথা, রেঞ্জ বের করি, fx = x⁴, বলো তো এই ফাংশনের রেঞ্জ কত। তো যখন আমাদেরকে এরকম ভ্যালুগুলো দিয়ে দেয়, এক্স এর ভ্যালুগুলো দিয়ে দেয়, তখন কিন্তু এক্স এর সব মান আমি এখানে নিতে পারবো না, এখন আমাকে রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ মানে ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই এর মান যদি আমাকে এখানে বের করতে দিত আমরা নরমালি বলতাম ওয়াই এর মান এখানে কোনোদিন 0 থেকে ছোট হবে না, 0 থেকে অলওয়েজ বড়ই হবে, কারণ x⁴ আছে, পাওয়ার হচ্ছে পজিটিভ, নেগেটিভ আসবে না কখনো, এক্স এর মান নেগেটিভ বসালেও মান পজিটিভ আসবে, 0 থেকে বড় হবে। কিন্তু এখানে সব মানগুলো তো আমি নিতে পারবো না, এক্স এর মান কি 50 বসাইতে পারবো, পারবো না, কারণ আমাকে এক্স এর মানের লিমিট তার একটা বলে দিছে, যেহেতু এখানে বলে দিছে ডোমেনটাও হচ্ছে এ, ডোমেনের মানটাও এ, এ মানে হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে আমরা এখন কি করব,
এটা রেঞ্জটা বের করব। দেখি বলতে পারবা রেঞ্জ কত হবে এই ফাংশনে? তোমরা যদি না দেখে বলো, মানে অঙ্ক যদি আমি না করে বলি যে রেঞ্জ মানে y এর মান, মানে x⁴ এর মান, x এর মান যদি -1 থেকে +1 পর্যন্ত হয়, তাহলে x⁴ এর হাইয়েস্ট ভ্যালু কত হবে, লোয়েস্ট ভ্যালু কত আসবে? x এর মান কিন্তু -1 থেকে +1 এর বাইরে তুমি বসাইতে পারবা না, কারণ এখানে বলে দিচ্ছে ডোমেইনটা a হতে হবে। a মানে -1 থেকে +1। তাহলে রেঞ্জটা বলতে পারবা? রেঞ্জটা কত হবে বলতে পারবা? রেঞ্জ 1 হবে শুধুমাত্র? রেঞ্জ কি শুধু 1 হবে? লোয়েস্ট মান কত? লোয়েস্ট কত? x⁴ এর লোয়েস্ট ভ্যালু কত? 0 না লোয়েস্ট ভ্যালু? এখানে তো -1 থেকে +1, এটার মাঝখানে একটা 0 ছিল না? 0 থেকে 1 পর্যন্ত বসাইয়া যে মানগুলো পাবা x⁴ এর মান, 0 থেকে -1 পর্যন্ত বসাইলেও কিন্তু তুমি সেম মানই পাবা। 1 বসাইলেও যে মান, -1 বসাইলেও সেম মান, 0.1 বসাইলেও যে মান, -0.1 বসাইলেও সেম মান। তার মানে x এর ভ্যালু যখন 0 বসাই দিবা তখন এটা লোয়েস্ট ভ্যালু পাবা, সেটা হচ্ছে 0। আর x এর মান যখন হাইস্ট ভ্যালু এখানে কত? 1 বা -1 যাই বলো না কেন, দুটোর জন্য তো x⁴ এর ভ্যালু সেম, তখন y এর ভ্যালু আসবে +1। তাহলে এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0 এর নিচে রেঞ্জ আসার কোনো পসিবিলিটিই নাই। x⁴ এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। 0 থেকে 1 পর্যন্ত, এর মধ্যে হাজার হাজার কোটি কোটি নাম্বার আছে, এই নাম্বারগুলোই হবে। কোনোদিন x⁴ এর ভ্যালু 1 এর থেকে বড় হবে না যদি x এর মান এই রেঞ্জের মধ্যে থাকে। যদি x এর মান এই রেঞ্জ না বলে দিত, তাহলে এটা রেঞ্জ আসতো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যেহেতু x এর মান বলে দিছে 1 এর বেশি নিতে পারবা না, বা -1 এর থেকে কম নিতে পারবা না, তাহলে এটার হাইয়েস্ট ভ্যালু 1 এর থেকে বড় কোনোদিনও হবে না। কথা কি বোঝা গেল? তাহলে এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। আর কোডোমেন ছিল কত? কোডোমেন কত দেওয়া ছিল? কোডোমেন দেওয়া ছিল হচ্ছে a মানে হচ্ছে -1 থেকে +1। তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান নয়। রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন, সো সার্বিক নয়। ক্লিয়ার? ফাংশন থেকে বোঝা যায় এগুলো। রেঞ্জ 0 থেকে 1, কোডোমেন -1 থেকে +1, সো রেঞ্জ আর কোডোমেন সমান নয়, সো এটা সার্বিক হবে না। তাহলে থার্ড রুটে আসি আমরা, খেয়াল করি। এখন আমরা gx এরটা চেক করি। gx ফাংশনটা কত দেয়া ছিল? gx ফাংশনটা এটা, gx ফাংশনের কোডোমেন এত, কোডোমেন কত? a, কোডোমেন ছিল হচ্ছে a মানে হচ্ছে -1 থেকে +1। ওকে, রেঞ্জ বের করব। তাহলে gx সমান সমান কত দেওয়া আছে? x³। তাহলে এখানে বলো তো x³ যদি হয়, তাহলে এখানে তুমি রেঞ্জের মানটা কত পাবা, y এর মান কত পাবা? এখানে কিউব আছে কিন্তু, তাহলে এই মানগুলো বসাও, -1 থেকে +1 পর্যন্ত বসাও। 1 যদি বসাও তাহলে হাইয়েস্ট ভ্যালু 1ই পাবা। -1 যদি বসাও, 0 বসাইলে 0 পাবা, কিন্তু -1 যদি বসাও x এর মান, -1 এর উপর কিউব মানে -1ই কিন্তু তুমি পাবা। এখানে কিন্তু -1ই পাবা, কারণ পাওয়ারটা বিজোড় আছে, তাহলে -1 থেকে +1 হবে। পাওয়ার বিজোড় থাকার কারণে -1 থেকে +1ই হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছ কোডোমিন আর রেঞ্জ সমান, সো এটা সার্বিক। x⁴ সার্বিক হবে না, কিন্তু x³ সার্বিক হবে। -1, 0, 1 শুধু এই তিনটাই না, -1 থেকে +1 পর্যন্ত সব নাম্বারই পাবা। তুমি ধরে নাও যে 1 এর মানটা তুমি দাও, এই যে ধরো x এর মান যদি 0.1 বসাও, তাহলে 0.1 এর উপরে কিউব যে মানটা, সেটাও কিন্তু তুমি এখানে পাবা। ওকে, ঠিক আছে। এখানে বলেছে a b এলিমেন্ট অফ r, b এর মানটা দিয়ে দেওয়া আছে। দেখো b এর মানটা হচ্ছে r/1 আর a হচ্ছে r। তাহলে এখানে f ইজ এ ফাংশন যেটা a থেকে b পর্যন্ত বিস্তৃত। এর দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝায়? f ইজ এ ফাংশন যেটা a মানে এই ছিল, a ছিল r, তাহলে r এর পরিবর্তে r লিখবো। r থেকে b কত ছিল? b ছিল হচ্ছে r/1, r/1 এই পর্যন্ত ছিল। তাহলে এটা মানে হচ্ছে এটা এত দ্বারা সংজ্ঞায়িত। বলছে ফাংশনটা একক এবং সার্বিক, এটা দেখাইতে হবে। পারবা কিনা? একই অঙ্ক, এক দেখানো যাবে, সার্বিক কিনা এটা সার্বিক দেখাতে হবে, কারণ এটার কোডোমেন দেওয়া আছে r/1, রেঞ্জও আসবে r/1, সো এটা কোডোমেন একক এবং সার্বিক দুটোই। ওকে, পারবা না? একক এবং সার্বিক পারা যাবে কিনা? এটা একক এবং সার্বিক দুটোই পারবা না? এটা পোল কোশ্চেন চলে আসছে, দেখি এটার আনসার তোমরা দিতে পারো কিনা। নিচের কোন ফাংশনটা একক এবং সার্বিক দুটোই বলতে পারবা? নিচের কোন ফাংশনটা একক এবং সার্বিক বলতে পারবা? নিচের কোন ফাংশনটা একক এবং সার্বিক বলতে পারবা কিনা? আমাকে একটু অ্যান্সার দাও দেখি। তোমরা আমাকে পোল কোশ্চেন দিলাম না, আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দাও। এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? আজকে ক্লাস একটু লেন্দি হবে, 9টা পর্যন্ত হইতে পারে। হ্যাঁ,
একক এবং সার্বিক আমি বলেছিলাম দেখো এক্স স্কোয়ার এক হবে না, কারণ কি এক্স এর মান 1 বসাইলেও যা আসবে, -1 বসাইলেও মান তাই আসবে। দুটোর জন্য আলাদা আলাদা হইতে হইতো, একের জন্য এবং -1 এর জন্য, তাহলে এক হইতো, তাহলে এটা হবে না। মডুলাস এক্সও হবে না, কারণ এক্স এর জায়গায় 1 বসাও তাহলে মান আসবে 2, -1 বসাইলেও মান 2, সো এটাও হবে না। কজের ক্ষেত্রেও হবে না। এখানে এক্স এর পাওয়ার 1 দেখতেছি, এক্স এর পাওয়ার 1 থাকলে সেটাই একক এবং সার্বিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আমরা ফাংশনের জন্য কোন একটা ফাংশন কোন একটা জিনিস ফাংশন কিনা এটা চেক করার জন্য ওয়াই অক্ষের সমান্তরালে লাইন টানতাম, মনে আছে? আর এক কিনা এটা চেক করার জন্য এক্স অক্ষের সমান্তরালে লাইন টানতে হয়, মনে রাখবা। এক্স অক্ষের সমান্তরালে লাইন টানতে হয় গ্রাফে। এক্স অক্ষের সমান্তরালে লাইন টানবো, একটা বিন্দুতে ছেদ করলে সেটা এক হবে, একাধিক বিন্দুতে ছেদ করলে এক হবে না। ফাংশনের জন্য ওয়াই অক্ষের সমান্তরালে লাইন, একটা বিন্দুতে ছেদ করলে ফাংশন হয়, একাধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে না। কজ এক্স কেন এক না আমি বলি একটু, তুমি চিন্তা করো কজ 0 ডিগ্রির মান কত? 1 না? তাই তো নাকি? কজ কেন হবে না? ঈশিতা বলেছে। কজের গ্রাফটা কেমন বলো? কজ কেন হবে না? কজের গ্রাফটা এরকম না? এরকমই তো কজের গ্রাফ, তাই তো? কথা বলে না, এরকমই না? তাহলে দেখো তো দেখি cos 90 ডিগ্রি মান কত? 0 না? তাহলে y সমান cos x, তাহলে x এর মান 90 ডিগ্রি বসায় দাও, তাহলে y এর মান কত আসলো? cos 90 এর মান 0, আবার x এর মান 3π/2 বসায় দাও, মানে 270 ডিগ্রি, তখন y এর মান কি 0 আসবে না? আমার তো x এর প্রত্যেকটা মানের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া লাগবে। এখানে তো দেখতে পাচ্ছি x এর মান π/2 এর জন্য রেঞ্জ যা, x এর মান 3π/2 এর জন্য মান তাই, তাহলে এটা কিভাবে হবে? এক হওয়ার জন্য প্রত্যেকটা x এর জন্য আলাদা আলাদা y থাকতে হবে, ঠিক আছে? সো এই কি বলছিলাম আমি, যে এই এক কিনা এটা চেক করার জন্য এক্স অক্ষের সমান্তরালে লাইন টানতে হয়। এক্স অক্ষের সমান্তরালে লাইন টানে যদি আমরা দেখি একাধিক বিন্দুতে ছেদ করেছে তাহলে সেটা ফাংশন মানে এক হয় না। কোন একটা জিনিস ফাংশন কিনা এটা বোঝার জন্য ওয়াই অক্ষের সমান্তরালে লাইন টানতাম, একাধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হইতো না, একটা বিন্দুতে ছেদ করলে হইতো। বাট এক চেকের জন্য এটা করতে হয়, এটা গ্রাফ থাকলে করতে হয়। তোমাদেরকে একটু বলে দিলাম, মনে রাখো। হ্যাঁ, এমসিকিউ তো অনেক সময় দেয় আর কি, কোন একটা গ্রাফ দিয়ে বলে দেয় এটা এক কিনা। যদি গ্রাফ থাকে তখন আমরা এক চেক করার জন্য এক্স অক্ষের সমান্তরালে লাইন টানবো, একটা বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে, একাধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে না। যদি এই ফাংশনের কথা বলি, y সমান সমান কত ছিল দেখো, y সমান সমান কত ছিল? x + 2 / 3 এরকম ছিল না? এটা কিন্তু একটা কিসের ইকুয়েশন বলো তো দেখি? এটা কিন্তু একটা সরলরেখা সমীকরণ। y সমান সমান 1/3 * x + 2/3 এরকম না? সো এটাকে যদি একটা গ্রাফ ড্র করো তাহলে এটা কিরকম হবে? y সমান mx + c এর মতো। তাহলে এটা c এর ভ্যালুটা পজিটিভ এবং ঢালটা হচ্ছে যেহেতু পজিটিভ, তাহলে গ্রাফটা এরকম হবে। এই যে গ্রাফটা, এটা কিন্তু একটা এক ফাংশন। কারণ কি? কারণ এখানে x অক্ষের সমান্তরালে আমরা লাইন টানবো। লাইন টানলে দেখবো এটা একটা বিন্দুতে ছেদ করেছে গ্রাফটাকে। তো এটা একটা এক ফাংশন। ঠিক আছে? ডি নাম্বার ইজ দ্য আনসার। এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো সার্বিক কিনা এক কিনা, এগুলো আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমরা এখন যেটা চাচ্ছিলাম এই যে f ইনভার্স x নির্ণয় করার জন্য f ইনভার্স বের করতে বলে। আমাদেরকে যখন কোনো অঙ্কে সরাসরি এরকম বলে দিবে f ইনভার্স নির্ণয় করা, আমাদেরকে বলবে না যে এটা এফ ইনভার্স সম্ভব কিনা, বিপরীত ফাংশন সম্ভব কিনা, এরকম কিছু না বলে দিয়ে যখন আমাদেরকে সরাসরি তারা এফ ইনভার্স নির্ণয় করতে বলবে, তখন আমরা একদম দ্রুত এফ ইনভার্স বের করে দিব। কিভাবে বের করব? এফ ইনভার্স নির্ণয়টা কিভাবে করব? সবসময় এক্স এর মানটা বের করব, মনে থাকবে। এফ এক্স সমান সমান কত দেওয়া ছিল? টয়েস এক্স মাইনাস 3, এটাকে ওয়াই ধরে নেব। এটা সবসময় ওয়াই এর মানেই এফ এক্স এর মান। তারপর এখান থেকে এক্স এর মানটা বের করব, 2x - 3। তারপর এখান থেকে x এর মান যেহেতু বের করব, x গুলোকে একপাশে নিলাম। তারপর আমরা x = বলে দিলাম y + 3/2। এখানে x মানে আমরা বলেছিলাম f ইনভার্স y, তাই না? কারণ y সমান fx যদি হয় তাহলে x সমান সমান f টা এবার আসলে f ইনভার্স y হয়ে যায়। সো এই x এর পরিবর্তে আমরা f ইনভার্স y বসিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল y + 3/2। সো এখান থেকে f ইনভার্স y এর ভ্যালু এত, তাহলে y এর জায়গায় x বসিয়ে দিলাম, তাহলে চলে আসলো x + 3/2। এটা হচ্ছে f ইনভার্স x এর মান। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? চাচ্চু গফ হফ ফাংশনগুলোর ডোমেন নির্ণয় সমস্যা হয়, আগে গফ ফাংশনটা বের করবা। আমি তো বিভিন্ন টাইপের ফাংশনের ডোমেন নেস বের করা শিখেছি। সেই গফ ফাংশন থেকে দেখবা যে এই ফাংশনটা কোন টাইপের, সেই অনুযায়ী তুমি ডোমেন নেস বের করে ফেলবা। ইমন, তুমি আমাকে একটা পাঠায় দিও যে এই ফাংশনে গফ আসছে চাচ্চু, গফ বের করে ফেলবা। গফ বের করার পরে সেই ফাংশনটার ডোমেন বের করবা, এরকম একটা ফাংশন তুমি আমাকে পাঠায় দিও যদি তুমি না পারো। ঠিক আছে, আমি করে দিব ইমন, ওকে? এই এফ ইনভার্স এক্স বের করা কি বুঝছে এটার?
হিমারয় বলছে বুঝি নাই। কখন আসছো তুমি হিমারয় ক্লাসে? হিমারয় বলছে বুঝি নাই। হিমারয় নাকি এই অঙ্কটা বোঝে নাই। হিমারয় তুমি কখন এসেছো ক্লাসে? চাচ্চু গফ কি? রিফাত আগের ক্লাসটা করো তাহলে বুঝবা গফ কি। মশস্যা নেই কিন্তু সমস্যা আছে, সেটাই তো জানতে চেয়েছি। গফ কি এটার জন্য গত ক্লাস করতে হবে। গফের আবার ওকে বাদ দিও না। এই হিমারয় বলো কখন আসছো ক্লাসে তুমি? তুমি মানে দেরিতে আসছো ক্লাসে। আচ্ছা, তারপর আবার বলি, এফ ইনভার্স এক্স যখনই তোমাকে বের করতে বলবে তখন তোমাকে এই কাজটা করে নিতে হবে। এক্স ইকুয়াল টু বাম পাশে এক্স থাকবে, ডান পাশে ওয়াই এর একটা মান থাকবে। শুধু বাম পাশে এক্স থাকবে, ডান পাশে ওয়াই এর একটা ফাংশন থাকবে। সব ওয়াই গুলো ডান পাশে, বাম পাশে শুধু এক্স থাকবে। এটা বের করে নিয়ে পরে এক্স এর মান এফ ইনভার্স ওয়াই বসায় দিবা। এখন যদি বলো এক্স এর মান এফ ইনভার্স ওয়াই কিভাবে, এটার দিকে তাকাও। ওয়াই সমান এফ এক্স, এটা বাই ডিফল্ট, এটা না থাকলেও ধরে নিতে হবে ওয়াই সমান এফ এক্স। তাহলে এখন এই এক্স কে যদি এপারে রাখো তাহলে এফটা ডানে ছিল সেটা বামে গেলে এফ ইনভার্স হয়ে যাবে। তাহলে এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই। এই এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই বসিয়ে দিয়েছি। আমার যেহেতু এফ ইনভার্স এক্স দরকার, তাহলে ওয়াই এর জায়গায় আমি এক্স বসাইলাম, এখানেও ওয়াই এর জায়গায় আমি এক্স বসিয়ে দিব, আমার কাজ শেষ। সো এই অঙ্কটা এত বড় করে আমরা করে ফেললাম। এখন এই যে এই টাইপের ফাংশনের ইনভার্স ফাংশন বের করার জন্য একটা চাচ্চু থিওরি আছে। সো চাচ্চু থিওরিটা আমরা এখন দেখে নিচ্ছি। চাচ্চু থিওরিটা কি একটু ভালো করে দেখি, আজে বাজে কথা না বলি। সবাই আজে বাজে কে কি পাইছো না পাইছো সবাই চুপ করো। এখন যেটা বলতেছি এটা তুমি সারা জীবন খুঁজলেও কোথাও পাবা না, ঠিক আছে? এটা চাচ্চুর বানানো। সো চাচ্চুর থেকে ভালো করে দেখে নাও এটা কি বলছে চাচ্চু। মনে করো যে এটা একটা ছোট্ট বাচ্চা, খুবই সুন্দর একটা বাচ্চা আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা বাচ্চা। এরকম একটা ছোট্ট বাচ্চা, এটা হাত, এটা পা, মাথায় দুটো স্পাইক করা চুল আছে, হ্যাঁ, স্পাইক করা দুটো চুল মাথায়। এখানে চোখ দেখতে পাচ্ছি দুইটা, এখানে মুখ দেখতে পাচ্ছি, নাক দেখতে পাচ্ছি, সবই আছে। কিন্তু এই বাচ্চার গায়ে কিচ্ছু নাই, বাচ্চা খালি গা, ছোট বাচ্চা তো। খালি গা যেহেতু আছে তাহলে আমি কি করলাম, এখন বাচ্চাকে একটা স্যান্ডো গেঞ্জি পরায় দিলাম। একটা স্যান্ডো গেঞ্জি পরায় দিলাম, খুবই ভালো কথা, একটা স্যান্ডো গেঞ্জি পরাইছি। এরপরে চাচ্চু এখন দেখতেছি যে শীত পড়ছে, স্যান্ডো গেঞ্জির উপরে একটা জামা পরাইতে হবে। সো একটা জামা পরিয়ে দিলাম আমি, হ্যাঁ, একটা জামা পরিয়ে দিলাম, এরকম করে একটা জামা পরাইছি, স্যান্ডো গেঞ্জির উপর একটা জামা পরাইছি। খুব ভালো কথা, সকালে পড়ায় দিছে, এখন দুপুর হয়ে গেছে, এখন বাচ্চাটার গোসল করাইতে হবে। তো গোসল করানোর জন্য কি করতে হবে, জামা কাপড় তো খুলে দিতে হবে। তুমি জামা কাপড় রেখে তো বাচ্চাকে গোসল করাই দিতে পারবে না। এখন বাচ্চাটাকে জামা কাপড় আমি খুলবো। সো ভালো করে মনোযোগ দাও তো, যখন আমি পড়াইছিলাম বাচ্চাটাকে, যখন আমি জামাগুলো গায়ে দিয়ে দিছিলাম, দুইটা জামা পরাইছি, একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হচ্ছে জামা। শুরুতে কোনটা পরাইছি, আগে স্যান্ডো গেঞ্জি পরাইছি, তারপরে আমি জামা পরাইছি। এখন যদি তুমি জামাগুলো খুলে ফেলতে চাও তাহলে শুরুতে কোনটা খুলতে হবে, স্যান্ডো গেঞ্জি নাকি জামা, এটা আগে বলো তো। খোলার সময় কোনটা আগে খুলতে হবে, খোলার সময় কোনটা আগে খুলতে হবে? জামা আগে খুলতে হবে, জামা আগে খুলতে হবে। ঠিক আছে, তার মানে বাংলা কথা যেটা, পড়ানোর সময় যেটা পরে পড়াইছি, খোলার সময় সেটা আগে খুলতে হবে। সিকোয়েন্সটা হবে উল্টা, পড়ানোর সময় যেগুলো আগে পড়াবো খোলার সময় সেগুলো পরে খুলবো, তাই তো? পড়ানোর সময় যেগুলো পরে পড়াবো খোলার সময় সেগুলো আগে খুলতে হবে। ওকে, এখন এই বাচ্চাটার মতো করে একটা ফাংশনকে চিন্তা করি, এই ফাংশনকেই আমরা চিন্তা করি। এফ এক্স সমান সমান কত ছিল, 2x-3 ছিল। খুবই ভালো কথা, এই যে এক্সটাকে তুমি দেখতে পাচ্ছ, এই এক্সটাই ছিল ছোট বাচ্চা, এক্সটাই ছিল ছোট বাচ্চা। এই এক্স এর সাথে তুমি কি করেছো বলো তো দেখি? প্রথম 2 দ্বারা গুণ করেছো, এই 2 দ্বারা গুণ কিন্তু তুমি শুরুতে করেছিলা, আগে 2 দ্বারা গুণ, সো 2 দ্বারা গুণ লিখে ফেললা। তারপরে কি করেছিলা, 3 বিয়োগ করেছিলা, 3 বিয়োগটা লিখে ফেললা। ওকে, এখন বাচ্চাটাকে গোসল করাইতে হবে, গোসল করাইতে ফেলতে হবে মানে কি, জামা কাপড় খুলে দিতে হবে, মানে ইনভার্স ফাংশন বের করিতে হইবে। এফ ইনভার্স এক্স, ইনভার্স ফাংশন বের করব, এই কারণে আমি কি করলাম, আগে ছোট বাচ্চাকে লিখে নিতে হবে। তোমার সামনে ছোট বাচ্চাকে ধরি, এক্স হচ্ছে আমার ছোট বাচ্চা। এখন পড়ানোর সময় এটা আগে পড়াইছিলাম, তারপরে এটা ছিল, কিন্তু খোলার সময় এই দিক থেকে আগাইতে হবে আমাকে। অর্থাৎ পড়ানোর সময় যেটা পরে পড়াইছিলা, খোলার সময় সেটা আগে খুলতে হবে, এই দিক থেকে আগাইতে হবে। তাহলে চিন্তা করো, পড়ানোর সময় যদি সেটা -3 হয়, খোলার সময় উল্টা কাজটা হবে, -3 হয়ে যাবে +3। তারপরে পড়ানোর সময় যদি গুণ 2 হয়, তাহলে খোলার সময় হবে √2।
আগের স্টেপে যা ছিল পরের স্টেপ পুরাটার সাথে হবে 2 ভাগ, শুধু এক্স এর সাথে না, পুরাটার সাথে হবে 2 ভাগ। এই যে এফ ইনভার্স এক্স তুমি পেয়ে গেলা। দেখো এটার এটা মিলছে কিনা, বুঝছো নি? বুঝছো নি? ওকে, ঠিক আছে নি। আরেকটা এক্সাম্পল দেখি আমরা তাহলে। একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি 2x স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 5। এটার আমরা ইনভার্স ফাংশন বের করতে চাচ্ছি। তো আগে লিখে ফেলো, এই যে ছোট বাচ্চাটা ছিল এক্স, এক্স এর সাথে তুমি কি কি করেছো বলো? প্রথমে আগে স্কোয়ার করেছো, তাহলে স্কোয়ারটা আগে লিখবা, স্কোয়ার করেছিলাম, তারপরে গুণ 2 করেছিলাম, তারপরে যোগ 3 করেছিলাম, তারপরে ভাগ 5 করেছিলাম। এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, পাওয়ার দিয়ে দিই 1/3, এটাও দিয়ে দিই। তাহলে আগে 2 পাওয়ার করেছিলাম, তারপরে 2 দ্বারা গুণ, তারপরে যোগ 3, তারপরে ভাগ 5, তারপরে পাওয়ার করেছি 1/3। এই 5টা করেছিলাম। খোলার সময় এদিক থেকে আমাকে আসতে হবে। তাহলে আগে এফ ইনভার্স এক্স আমরা লিখে ফেলি। এফ ইনভার্স এক্স মানে বাচ্চাকে আমি গোসল করাবো, ছোট বাচ্চার আগে আমি শুরুতে লিখলাম। ওকে, এখন আমি একটা একটা করে উল্টা কাজগুলো করবো। এই দিক থেকে দেখো, পড়ানোর সময় যদি পাওয়ার 1/3 হয় তাহলে খোলার সময় হবে পাওয়ার শুধু 3। 1/3 এর উল্টা হচ্ছে শুধু 3। ওকে, তারপরে ভাগ 5, ভাগ 5 এর উল্টা হবে গুণ 5, প্লাস 3 এর উল্টা হবে -3, গুণ 2 এর উল্টা হবে ভাগ 2, আর স্কোয়ারের উল্টা হবে হাফ। এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। এই বুঝছো কিনা? চাচ্চু থিওরি কি বোঝা গেছে? এই থিওরির নাম কি বলে ফেলো। চাচ্চুর কাছে এরকম হাজার হাজার থিওরি আছে, তো সব থিওরি চাচ্চু শিখাইতে চায় না, কারণ এগুলো একটু পরে শিখাইতে হয়। মেন নিয়মটা ভুলে গেলে কিন্তু সমস্যা। এইটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, ভুলেও এটা কখনো টিচারকে জানানো যাবে না যে তুমি এই চাচ্চু থিওরিটা জানো। রিটেনে কখনোই ইউজ করা যাবে না, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। রিটেনে এটা ইউজ করা যাবে না। তাহলে রিটেনে কিভাবে করবা? রিটেনে এইভাবে করবা, রিটেনে আসলে এইভাবে করবা, রিটেনে আসলে এইভাবে, বা সিকিউতে আসলে এইভাবে করবো, এমসিকিউতে আসলে এইভাবে করবো। তো সমস্যা অন্য জায়গায় আছে। এই যে চাচ্চু থিওরি আমরা যেটা শিখলাম, এটা সবসময় ইউজ করা যায় না। এটা কখন ইউজ করা যায়? যখন চাচ্চু বা ছোট বাচ্চা একা একা থাকে তখন। একা একা থাকে মানে কোন একটা ফাংশনের মধ্যে ওই ছোট বাচ্চাটা যখন একবার থাকে, এক্সটা যখন একবার থাকবে, একবার। এখানে যদি 3 এর সাথে একটা এক্স গুণ আকারে দিতাম তখন আর এই নিয়ম করা যেত না। এক্সটা যখন একা একা থাকবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। এখন কথা হলো, তাইলে চাচ্চু যদি আমার এক্স বিভিন্ন জায়গায় থাকে তখন আমরা কিভাবে করব? মানে এরকম ফাংশন ধরে নাও যে এই টাইপের ax প্লাস বি ডিভাইডেড বাই cx প্লাস ডি থাকলো। এখানে তো এক্স দুই জায়গায় আছে, তখন আমরা ইনভার্স ফাংশন কিভাবে বের করব? খেয়াল করো, দেখো এটা কিন্তু তুমি শিখে আসছো। ম্যাট্রিক্সের কথা চিন্তা করো, মনে পড়ে কিনা এরকম একটা ম্যাট্রিক্স আমরা দেখছিলাম, 2/2 একটা ম্যাট্রিক্স ছিল। সেই 2/2 মাত্রার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম, মনে আছে? কি করছিলাম? মান দ্বারা ভাগ করছিলাম, 1 ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, 1 ডিভাইডেড বাই মান। তারপরে এই জায়গার জন্য কি করছিলাম দেখো, মনে পড়ে কিনা? এই জায়গার জন্য কি করছিলাম? এ আর ডি জায়গা এক্সচেঞ্জ করে, এ এবং ডি জায়গা এক্সচেঞ্জ করবে। তাহলে ডি এখানে যাবে, এ এখানে বসবে, বিসি সেম জায়গায় থাকবে কিন্তু তাদের আগে চিহ্ন চেঞ্জ হবে। মনে পড়ে কিনা? এডি জায়গা এক্সচেঞ্জ করবে, বিসি সেম জায়গায় থাকবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই কাজটাই আমরা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে ইউজ করব। শুধু এতটুকু, মানটা না, মানটা ছাড়া বাকিটুকুই ইনভার্স ফাংশনের ক্ষেত্রে ইউজ করব। এফ ইনভার্স এক্স সমান সমান কত আসবে দেখো, খেয়াল করো। এখানে ফাংশনটাকে এইভাবে সাজায় নিতে হবে কিন্তু, যে সামথিং এক্স শুরুতে, সামথিং এক্স শুরুতে, উপরে এবং নিচে সামথিং এক্স শুরুতে রাখতে হবে, সামথিং এক্স শুরুতে রাখতে হবে। ঠিক আছে? ওকে, এখন খেয়াল করে দেখো, তারপরে আমরা কি করব? ওইটার মতোই নিচের কনস্ট্যান্ট এবং উপরের এক্স এর সহগ, এই উপরের কোণা নিচের কোণা এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করবে, এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করবে। এ এবং ডি, এই যে এখানে পুরোটা চিহ্ন সহ যা ছিল এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করবে। তাহলে চিহ্ন সহকারে প্লাস ডি এখানে চলে গেল, আর এই যে এটা এখানে চলে আসবে, তাহলে এটা প্লাস এ হয়ে গেল, প্লাস এ এখানে, প্লাস ডি এখানে, জায়গা এক্সচেঞ্জ। আর বি আর সি সেম জায়গায় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি, এটা হয়ে যাবে মাইনাস সি এক্স। এই দুইটা জায়গা চেঞ্জ, এটা অন্য বইয়ে অন্যরকম করে লেখা থাকে, বাট আমি যেহেতু ইনভার্স ফাংশন তুমি শিখে ফেলছো, ইনভার্স ম্যাট্রিক্স শিখে ফেলছো, ওটার সাথে অ্যালাইন করে এটা শেখাচ্ছি। এটা জায়গা এক্সচেঞ্জ করবে, আর এটা সেম জায়গায় থাকবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে।
সাউন্ড শোনাই না, রিফাত বলছে। রিফাতের অনেক সমস্যা বাবা, তুমি একটু ঠিক করে নাও বাবা, ঠিক করে নাও। এই রিফাত, রিফাত ছাড়া বাকি সবার কি সাউন্ড ঠিক আছে? ও বারবার লিখতেছে সাউন্ড ঠিক নাই। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে, এই আর লিখো না, আর লিখো না বাবা। রিফাত আমি দেখতে পাইছি, বাকি সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? অল ক্লিয়ার। ওর নেটের সমস্যা। বিডি কি কনস্ট্যান্ট? আমরা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এবিসিডি সবই কনস্ট্যান্ট। এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল দিই। এফ এক্স 2x প্লাস 3 5x মাইনাস 7, খেয়াল করে দেখো এটার এফ ইনভার্স এক্স কত আসবে, এটার এফ ইনভার্স এক্স কত আসবে, ভালো করে খেয়াল করে দেখো। এটার এফ ইনভার্স এক্স বের করার জন্য আমরা কি করব, এই যে -7 এবং এই +2 এই দুটা জায়গা এক্সচেঞ্জ করবে। তাহলে -7টা এখানে যাবে, তাহলে -7x হয়ে গেল। আর এই দুইটা সেম জায়গায় থাকবে, চিহ্ন চেঞ্জ হবে, তাহলে +3 হয়ে যাবে -3, +5 হয়ে যাবে -5x, আর -7 এর জায়গায় আসবে +2। বুঝছি কিনা? এই দুইটা জায়গা চেঞ্জ, এই দুইটার আগে চিহ্ন চেঞ্জ। সহগ এক্স পরিবর্তন হবে না, মানে কি এক্সটা এক্স এর মতোই থাকবে। এটা এফ ইনভার্স এক্স বের করতেছো, তো এফ ইনভার্স এক্স এর সময় এখানে এক্সই থাকবে, এখানে এক্সই থাকবে, কোনো সমস্যা নাই। এই দুইটা জায়গা চেঞ্জ, এই দুইটার চিহ্ন চেঞ্জ। তোমাদের অনেক বই লেখা থাকে এই দুইটা চিহ্ন সহকারে জায়গা চেঞ্জ করবে না, দরকার নাই। চলক এক্স পরিবর্তন হবে না, বলত কনকার কেন হবে? চলক এক্স কেন পরিবর্তন হবে? ফাংশন এফ অফ এক্স বের করতেছো, যদি তুমি এক্স এর মান চাইতা তাহলে ওই রকম হইতো, ওই যেটা আমি শর্টকাটে লিখছিলাম। ওটা পরে যাই, দেখি আগে আরেকটা এক্সাম্পল দেখি। তুমি কি বলতেছো আমি বুঝছি, একটু পরে ওটা বলতেছি, এদিকে আসো। এইটা দেখো, এটা আমরা ইনভার্স ফাংশন বের করি। চলো এফ ইনভার্স এক্স কত আসবে দেখি ভালো করে। কি বলেছিলাম, এই দুইটা জায়গা চেঞ্জ করবে, তাহলে -8টা উপরে চলে যাবে, তাহলে -8x, আর +5 হয়ে যাবে -5। এর আগে আসবে চিহ্ন চেঞ্জ, এখানে কত ছিল +7 ছিল, এটা হয়ে যাবে -7, আর -8 এর জায়গায় আসবে +2। ঠিক আছে কিনা আমাকে একটু ঝটপট বলে ফেলো। চলকের পরিবর্তন হবে না? না রে বাবা, এফ ইনভার্স এক্স বের করতেছ, এক্স এর মানে তো ফাংশনটা তো এক্স এর ফাংশন। এটা ঠিক আছে কিনা তানজিনা মিম বলে ফেলো। এটা কি তানজিনা মিম বলেছে রং, ইমন বলেছে ভুল, লাবিব বলেছে ভুল। গুড, তোমরা ধরতে পেরেছো এটা কিন্তু ভুল করেছি আমি। হ্যাঁ, কারণ এই শর্টকাট করতে গেলে আমাদেরকে সবসময় শর্টকাটের যে ব্যাগটা আছে, মানে শর্টকাট যেখানে ভুল করতে পারো সেটা একটু জানা থাকতে হবে। এই শর্টকাটটা ইউজ করার জন্য অবশ্যই এক্স এর সহগ দুইটা এক্স কে আমার শুরুতে রাখতে হবে। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছি দুইটা এক্স শুরুতে নাই, উপরে এক্স শুরুতে আছে, নিচের এক্সটা কিন্তু শুরুতে নাই। সো এটা এফ ইনভার্স এক্স হবে না। আগে দুইটা এক্স কে আমরা শুরুতে নিতে হবে, 2x + 5, নিচে নিতে হবে -8x + 7, -8x + 7, এইভাবে নিতে হবে। এখন এখান থেকে আমরা এফ ইনভার্স এক্স বের করতে পারবো। কত আসবে দেখো, এই দুইটা জায়গায় +7টা উপরে চলে যাবে, তাহলে 7x + 5 হয়ে যাবে -5, আর এখানে হবে চিহ্ন চেঞ্জ, -8x হয়ে যাবে +8x, আর এই 7 এর জায়গায় আসবে 2। বুঝছি কিনা? 7 এর জায়গায় আসবে 2। আসমিনা বলছে চাচ্চু আপনি আমার কমেন্ট কেন দেখেন না? দেখলাম তো আসমিনা। ঠিক আছে, ওকে। এখন তোমরা যেটা বলতেছিলা ওইটা, ওই এক্সটা ওয়াই হয়ে যাবে যদি ওয়াই এর এক্স এর মানটা তুমি বের করো। তোমরা এটা বলতেছো তো, তাই না, যে চাচ্চু আমাদেরকে ওয়াই সমান সমান তো একটা ফাংশন দেওয়া থাকে, সাপোজ 3x + 2 ডিভাইডেড বাই 5x + 7 এরকম দেওয়া আছে। এখান থেকে তোমরা একটু আগে দেখলাম আমি এক্স এর মান একদম শর্টকাটে বের করে দিছিলাম। ওই এক্স এর মানটা যখন বের করবা তখন তো এবার একটা ওয়াই এর ফাংশন থাকবে, সেখানে তুমি ইনভার্স ফাংশনের ট্রিক্সটা ইউজ করবা। ওই যে +7 বিপরীত +7টা চলে যাবে এক্স এর কাছে, এক্স এর সহগের কাছে যাবে +7, তাহলে এটা +7 হয়ে গেল। কিন্তু যেহেতু এক্স এর মান বের করতেছো তখন এই পাশে সব ওয়াই এর হবে, তখন এক্স এর জায়গাগুলোতে ওয়াই বসবে। যখন এক্স এর মান বের করবা, এফ ইনভার্স এক্স না, এফ ইনভার্স এক্স থাকলে এক্সই থাকবে, কিন্তু এক্স এর মান বের করলে ওয়াই বসবে। যেমন এই +7 এখানে চলে গেল, তাহলে 7 এক্স এর জায়গা হবে ওয়াই, +2 আগে হবে -2, আর এখানে 5x এর আগে বসবে -5, x এর জায়গায় বসবে y, আর +7 এর জায়গায় বসবে +3। শুধু x এর মান যখন বের করবা তখন এগুলো y হবে, কিন্তু যখন f ইনভার্স x বের করবা তখন সেটা x ই থাকবে। ঠিক আছে, বুঝছি। তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে নেই, এই ফাংশনটা দেখার সাথে সাথে fx = ax + b ডিভাইডেড বাই cx + d, এই টাইপের ফাংশনই পরীক্ষাতে সব থেকে বেশি আসে।
উপরেও এক্স এর পাওয়ার 1, নিচেও এক্স এর পাওয়ার 1। এখানে এ বি সি ডি হচ্ছে বিভিন্ন টাইপের ধ্রুবক। এই ফাংশনের ডোমেন বের করা আমাদের মুখস্থ থাকতে হবে, দেখেই বলে দিতে হবে। ডোমেন মানে এক্স এর মান, নিচে কখনো জিরো থাকতে পারে না, সো এক্স এর মান আসবে মাইনাস ডি বাই সি, অর্থাৎ আর বাদ মাইনাস ডি বাই সি। এটা কিভাবে আসছে মনে আছে তো? ওই যে সি এক্স প্লাস ডি নট অফ ইকুয়াল 0, নিচেরটা 0 হবে না, সো এক্স নট অফ ইকুয়াল মাইনাস ডি বাই সি। ডোমেন রেঞ্জ কত? আর বাদ লবের এক্স এর সহগ, লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ। তার মানে চলে আসতেছে আর বাদ লবের এক্স এর সহগ এ, হরের এক্স এর সহগ সি। আর এটার ইনভার্স ফাংশন প্লাস ডিটা উপরে চলে যাবে, অর্থাৎ ডি এক্স হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, আর সি এর জায়গায় বলে আসবে মাইনাস সি এক্স, প্লাস ডি এর আগে চলে যাবে প্লাস এ। এই তিনটা জিনিস যেন ভালো করে মনে থাকে, ডোমেন, রেঞ্জ আর ইনভার্স ফাংশন এই টাইপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসলে তো ধুমধাম মেরে দিব, আর যদি রিটেনে আসে তাহলে কিন্তু এই শর্টকাট ইউজ করা যাবে না। এই শর্টকাটটা কিন্তু শুধুমাত্র এমসিকিউর জন্য, এই শর্টকাটটা কিন্তু শুধুমাত্র এমসিকিউর জন্য, ওএফএম নট ফর রিটেন। এটা ওএফএম অনলি ফর এমসিকিউ। রিটেনেই তুমি পুরো অঙ্ক করার পরে দেখতে পারবা অ্যাকচুয়ালি কি হয়েছে। আসমিনা একটা কথা লিখেছে, চাচ্চু আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনের হাফেজা হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আসমিনা তোমার জন্য সত্যি কথা কি জানো, মানে আমারও অনেক ইচ্ছা, আমি হেফজ করবো, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, আমি মাদ্রাসায় পড়ছি, বাট আমার সামনে যখন কোনো হাফেজকে দেখি আমার কাছে মনে হয় কি যে তারা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মানে শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তারা আছে আর কি, যারা কোরআনের হাফেজ। এত বড় একটা কোরআনকে মানুষ মানে মুখস্থ করে ফেলতে পারে, এটা আল্লাহর একটা মোজেজা, আল্লাহর একটা মানে ধরে নাও যে তোমাকে আল্লাহ ওই শক্তি ক্ষমতা না দিলে এটা সম্ভব ছিল না। তোমার জন্য অনেক অনেক দোয়া। আমরা তোমার জন্য আর কি দোয়া করব, তুমি আমাদের সবার জন্য দোয়া করবা, কারণ তোমার দোয়াটা আল্লাহ বেশি শুনবে, কারণ তুমি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মানুষদের মধ্যে একজন, মানে অনেক বেশি প্রিয় যারা থাকে না আল্লাহর কাছে, সেই সকল মানুষদের মধ্যে তুমি একজন। সো তুমি আমাদের সবার জন্য দোয়া করবা। মানে সত্যি কথা, এই কথাগুলো শুনলে কোরআনের হেফজ করছে যে মানুষগুলো, মানে তাদের কথা শুনলেই আমার কেন জানি, জানি না যে মানে আমি আবেগে আপ্লুত হয়ে যাই, আমার চোখের কোণায় কোন দিক দিয়ে যেন পানি চলে আসে। কারণ এটা খুব বড় একটা কাজ, এটা খুব বড় একটা কাজ। তোমার বাবা মা আঙ্কেল আন্টিকে সালাম দিও এবং বলো যে তোমার বাবা মা হচ্ছে মানে পৃথিবীর অনেকগুলো ভাগ্যবান বাবা মাদের মধ্যে একজন, এবং তুমি পৃথিবীর অনেকগুলো ভাগ্যবান মানুষদের মধ্যে একজন, মানে মহাভাগ্যবান মানুষগুলোর মধ্যে একজন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। বাট হেফজ করেছো, সর্বদা চেষ্টা করো হেফজটা যেন সবসময় ইয়াদ থাকে। ইয়াদ মানে তো তুমি মনে হয় জানো যে মুখস্থ যেন থাকে, হ্যাঁ, কখনো যেন ভুলে না যাও, এরকম ভুলে যেন না যাও, এটার চেষ্টা করো সবসময়। যত কিছুই থাক দুনিয়াতে, অনেক কাজ থাকবে, অনেক পড়ালেখা থাকবে, বাট ওইটাকে কখনোই ভোলা যাবে না। কোনোভাবেই যেন তুমি কোরআন শরীফ যেটা মুখস্থ করেছো, আয়ত্ত করেছো, সেটা যেন কখনোই ভুলে না যাও, এই চেষ্টা করবা সারাটা জীবন। তাহলে তুমি এই যুগেও খুশি, এই পৃথিবীতেও খুশি, পরপারেও খুশি, পরপারেও সুখে থাকবা। আমাদের সবার জন্য তুমি দোয়া করো, হ্যাঁ? ঠিক আছে? তোমাদের সবার জন্য, আমাদের সবার জন্য তুমি দোয়া করো। আঙ্কেল আন্টিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, তোমাকে অভিনন্দন। আঙ্কেল আন্টিকে বলো আমাদের জন্য দোয়া করতে। এবং তোমার ফ্রেন্ডরা যারা আছে, যারা ক্লাস করতেছে, সবার জন্য দোয়া করো তুমি। তোমার দোয়াটাই বেশি কাজে লাগবে ওদের, হ্যাঁ? কারণ তুমি তাদের সহপাঠী। সবার জন্য দোয়া করে দিবা, আল্লাহ যেন সবাইকে সবার মনের আশা পূরণ করার তৌফিক দেয়। ইয়েস। তাহলে আমরা ইনভার্স ফাংশন বের করা শিখতেছি। ওকে। এখন আমরা ইনভার্স ফাংশন গুলোকে একটু অন্যভাবে বের করার চেষ্টা করব। আমরা কি বলছি? আমরা ইনভার্স ফাংশন গুলোকে এই সেট আকারে প্রকাশ করতে বলে। এই সেট আকারে প্রকাশ করার চেষ্টা করব f ইনভার্স 2 এর ভ্যালুটা। খেয়াল করে দেখো, আমাদেরকে তারা বলেছে কি অঙ্কের মধ্যে দেখো, fx এর মান একটা দিয়ে দিছে x স্কয়ার মাইনাস 7। আমাকে বলছে f ইনভার্স 2 নির্ণয় করো। তো f ইনভার্স 2 এর মান কিন্তু এইভাবে যদি না বলতো, সেট আকারে প্রকাশ করতে যদি না বলতো, তাহলে আমরা কিভাবে করতাম জানো? ওই যে fx দেওয়া আছে না, fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 7 দেওয়া আছে। এখান থেকে শর্টকাট, এগুলো নরমালি এমসিকিউ তে আসে, এখান থেকে আমরা f ইনভার্স x টা বের করে ফেলবো। কিভাবে? x এর সাথে কি করছো তুমি? x এর উপর আগে স্কয়ার করছো, তারপরে মাইনাস 7 করছো। তাহলে f ইনভার্স x টা কত আসবে? f ইনভার্স x টা বের করে ফেলো। x দেখো -7 এর উল্টা হচ্ছে +7, স্কয়ারের উল্টা হচ্ছে রুট। তাহলে f ইনভার্স কত ভ্যালু বের করতে বলেছে জানো? 2 এর ভ্যালু। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, এখানে আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিব। তাহলে 2 + 7 মানে কত? 2 + 7 মানে কত?
2+7 মানে কত বলো দেখি? 2+7 মানে হচ্ছে 9, √9, √9 এর মানে কত? 3। এখানে মনে একটা ঝামেলা আছে, সেটা হলো প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ, কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। এখানে যে রুট করে ফেলছো না, এই যে রুট আর রুট থাকলে, শেষে রুট থাকলে তার আগে একটা প্লাস মাইনাস দিবা। হ্যাঁ, প্লাস মাইনাস দিবা, প্লাস মাইনাস দিবা, কারণ এখানে প্লাস মাইনাস আসতে পারে। তাহলে প্লাস মাইনাস 3 হচ্ছে অ্যান্সার। যদি এমসিকিউতে আসতো এইভাবে করতাম, বাট এটা যখন সেট আকারে প্রকাশ করতে বলবে তখন আমরা কি করব? ভালো করে খেয়াল করো। সেট আকারে প্রকাশ করতে চাইলে এফ ইনভার্স 2, এটা তো একটা সেট। এফ ইনভার্স 2 এর ভ্যালু বের করবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা। সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এভাবে লিখবা x such that x এলিমেন্ট r, যেখানে এই যে ফাংশনের মান যেটা ছিল x² - 7, এইটা কার মান? এটা হচ্ছে এফ ইনভার্সের পরে যে মানটা আছে সেই মানের সমান। কি বলেছি? এটা তো y এর মান, তাই না? আর এটা এটা কার মান? সেকেন্ড সেটের মান না? x² - 7 মানে y এর মান। আর এফ ইনভার্সের জন্য প্রথম সেট কোনটা? মেইন সেটের সেকেন্ড সেট, তাই না? তোমরা মনে হয় বোঝো নাই। খেয়াল করে দেখো আমি কি বলতেছি। এখানে তো x এর মান, আর এখানে তো ওই fx এর মান। fx এর মান হচ্ছে x² - 7। এটা হচ্ছে মেইন ফাংশনের জন্য a থেকে b। তাহলে মেইন ফাংশনের জন্য a থেকে b তে যাবে, কিন্তু ইনভার্সের জন্য কি হবে? ইনভার্স হবে হচ্ছে b থেকে a। তার মানে ইনভার্সের জন্য যেটা ডোমেনের মান, মানে x এর মান ইনভার্সের জন্য, সেটা কিন্তু মেইন ফাংশনের জন্য y এর মান। তার মানে এখানে ইনভার্সের জন্য ডোমেন বা x এর মান কত? 2, সেটা হচ্ছে মেইন ফাংশনের y এর মান। তার মানে এই যে যেটা বলছিলাম যে x² - 7 যেটা, সেটা ছিল 2 এর ভ্যালু। বুঝতে পেরেছি? তাহলে কি মনে রাখবো? সেট আকারে লিখতে গেলে x such that x এলিমেন্ট r, যেখানে এই যে x² - 7 ইকুয়াল টু f ইনভার্সের মধ্যে যেটা থাকবে সেটা। তারপর এখান থেকে মান বের করবা। x such that x এলিমেন্ট r, যেখানে x² ইকুয়াল টু কত? 7 আর 2 এ 9। তাহলে কত আসতেছে? x such that x এলিমেন্ট r, যেখানে x ইকুয়াল টু +-3। +-3 কে আমরা এভাবে লিখে ফেলবো। হ্যাঁ, যে -3 আর +3 এভাবে লিখলেও হবে, সেট আকারে লিখলা, অথবা এভাবে লিখলেও এই আকারে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা অথবা এটা, যে কোনো একটা আনসার লিখবা। +-√2 + 7, আরে বাবারে, 7 এর উপরেও তো রুট ছিল। 7 এর উপরেও তো রুট ছিল। x -7 করে দিয়ে পরে স্কোয়ারের উল্টা রুটটা পুরাটার উপরে হবে, শুধু x এর উপরে তো রুট না। x + 7 পুরাটার উপরে রুট, পুরাটার উপরে রুট। মালিহা, পুরাটার উপরে রুট। 2 + 7 এর ভ্যালু 9 না? √9 এর মান কত? 3 না? আরে আল্লাহ, 7 + 2 9, √9 এর মান কত? 3 না? কিসব বলে? এটা পারবা না তাইলে? x² + 1, তাহলে f ইনভার্স 10 এর ভ্যালু কত? f ইনভার্স 10 কত আসবে তাইলে? x such that x এলিমেন্ট r, যেখানে x² + 1 ইকুয়াল টু 10। এটা পারবা আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে f ইনভার্স 10 এর ভ্যালু, আশা করি পারবা। কত সালে আসছে দেখো। f ইনভার্স 0, এটাও পারবা। আচ্ছা, এটা একটু করে দিই। হ্যাঁ, f ইনভার্স 0টা একটু করে দিই। x such that x এলিমেন্ট r, যেখানে x² + 1 ইকুয়াল টু 0। তাহলে x such that x এলিমেন্ট r, যেখানে x² ইকুয়াল টু -1। তাহলে x such that x এলিমেন্ট r, যেখানে x ইকুয়াল টু +-√1, ঠিক কিনা? √1 মানে কিন্তু জটিল সংখ্যা i আর কি, এটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা নয়। যেহেতু বাস্তব সংখ্যা নয়, সো অ্যান্সার হবে ফাঁকা সেট। কারণ এখানে বলে দিচ্ছে x এলিমেন্ট r হইতে হবে। ডোমেইন রেঞ্জ শুধুমাত্র রিয়েল নাম্বারের জন্য প্রযোজ্য, কোনো জটিল সংখ্যার জন্য নয়। তাহলে রুটের মধ্যে -1, এটা একটা জটিল সংখ্যা। এটার ভ্যালু কিন্তু আসলে x ইকুয়াল টু +-i আর কি। হ্যাঁ, √-1 এর মান i। √-1 মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার i, জটিল সংখ্যা তোমরা পড়বা। এখানে যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে কাজ, সো এখানে জটিল সংখ্যা আসবে না, সো এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। এটার অ্যান্সার হবে ফাঁকা সেট, ঠিক আছে? এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, এটা আমাকে একটু করাইতে হবে, কারণ এটা তোমরা পারবা না। দেখো, এফ ইনভার্স বলেছে 10 থেকে 26, থার্ড ব্র্যাকেট দিয়েছে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছে, থার্ড ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এখানে কোন মানগুলা 10 থেকে 26 পর্যন্ত সবগুলো মানের জন্য মান লাগবে। শাহজাহান, চাচ্চু ছুটি দেন, তুমি চলে যাও বাবা। তাহলে দেখো এটা কিভাবে করবা, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবা। 10 থেকে 26, x such that x এলিমেন্ট r, যেখানে x² + 1 ইকুয়াল টু 10 থেকে 26, থার্ড ব্র্যাকেট দিচ্ছ।
এটা মানে কিন্তু শুধু 10 আর 26 না, 10 থেকে 26 পর্যন্ত সব নাম্বার আছে ওর মধ্যে। তাহলে আসতেছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট আর, যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এই 1 যদি এখানে বিয়োগ করে দাও তাহলে 10 মাইনাস 1, তার মানে এটা হয়ে যাবে 9, 26 মাইনাস 1 হয়ে যাবে 25। ওকে, এখানে একটা কথা বলি তোমাকে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল দেওয়াটা আসলে ঠিক হবে কিনা এটা হলো আমাদের কোশ্চেন। এটা ইকুয়াল দিয়ে করা যাবে না। এখানে যেটা করতে হবে, কি বলছে এটা ভালো করে দেখো তো। এখানে বলছে 10 থেকে 26 পর্যন্ত দুইটা রেঞ্জের ভ্যালু দিছে, অর্থাৎ এই যে মানটা সেই মানটা কিন্তু এটার মান এক্স স্কোয়ার প্লাস 1 যে মানটা, সেই মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে, 10 থেকে 26 এটার মধ্যে থাকবে। আমাদেরকে কিন্তু এর আগে শুধু যদি 10 বলে দিত তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমি 10 ধরে নিতাম, কিন্তু এখানে বলেছে কি 10 থেকে 26 এর মধ্যে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা। তাহলে আমাদের এই যে এটাকে এই অসমতা আকারে লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর মান 10 থেকে 26 এর মধ্যে থাকবে। যেহেতু থার্ড ব্র্যাকেট ছিল মানে 10 থেকে 10ও হইতে পারে 26 হইতে পারে, যে কারণে ইকুয়াল দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। এটা বুঝতে পেরেছি? এক্স স্কোয়ার প্লাস 1 যেহেতু একটা রেঞ্জের মধ্যে ছিল 10 থেকে 26, যার কারণে 10 থেকে 26 পর্যন্ত হবে। তারপরে এখান থেকে আমরা এক্স স্কোয়ারকে যদি ফ্রি করি, তিন পাশে 1 দ্বারা বিয়োগ করলে এখানে হবে 9, এটা এক্স স্কোয়ার, এখানে হয়ে যাবে 25, এরকম আসছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি দুইটা সলিউশন আসবে আমাদের, এখান থেকে আমার সলিউশন আসবে দুইটা। এখন দেখো সলিউশনে কিন্তু আসবে দুইটা, একটা সলিউশন আসবে 9 লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার, এখান থেকে একটা সলিউশন আসবে। তার মানে তুমি বলতে পারো এক্স স্কোয়ার মাইনাস 9 গ্রেটার অর ইকুয়াল 0, তার মানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল 0। এখান থেকে সমাধানগুলো বের করা মনে আছে কিনা, এগুলো শিখাইছি তো। এটা -3, এটা +3, যে কোনো জায়গা থেকে একটা ভ্যালু চুজ করো, -3 থেকে ছোট একটা ভ্যালু নাও, কাকে নিবা? -4। -4 যদি বসায় দাও তাহলে আসবে নেগেটিভ, -4 বসায় দিলে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, সত্য কথা। ইকুয়াল ছিল বলে এই ভ্যালু থেকে শুরু করে এই দিকের সব মানগুলো হবে, আবার এই ভ্যালু থেকে শুরু করে এই দিকের সব মানগুলো হবে। এটা হবে, এটা হবে না, এটা হবে। অর্থাৎ এই জায়গা থেকে, শুধু এই জায়গা থেকে সলিউশন পাইলাম -3 এর থেকে ছোট, +3 এর থেকে বড়। ওকে, আবার এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 25, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 লেস দেন অর ইকুয়াল 0, এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 লেস দেন অর ইকুয়াল 0। এখানে দেখো -5 +5, তাহলে এখানে তিনটা ভ্যালু, -5 থেকে ছোট একটা ভ্যালু না, -6, -6 যদি বসায় দাও নেগেটিভ আসবে, -6 যদি বসায় দাও তাহলে -6 -5 নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ লেস দেন 0, মিথ্যা কথা। তাহলে এটা হবে না, এটা হবে, এটা হবে না। তার মানে এখানে রিজনটা হলো -5 থেকে +5 এই পর্যন্ত। পরে এই দুইটা রেঞ্জ, এই রেঞ্জ এবং এই রেঞ্জ, এই দুইটার কমন রেঞ্জ আমাকে বের করতে হবে। এই দুইটার কমন রেঞ্জটা আমাকে বের করা লাগবে, কমন জায়গাটা আমাকে বের করা লাগবে, এই দুইটার কমন জায়গাটা। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমি একটা বড় সংখ্যাটাকে এঁকে ফেলি। একটা ছিল -3 -5, তাহলে -5 আগে দিয়ে দিলাম, তারপর -3, তারপরে হয় +3, তারপর হচ্ছে +5। ওকে, আমাকে এক নাম্বারটা বলেছিল -3 থেকে ছোট, এই যে -3 ছিল এখান থেকে শুরু করে ছোট এই দিকের ভ্যালুগুলো, আবার এই যে +3 ছিল এইটার সহকারে এই দিকের ভ্যালুগুলো। এটা ছিল এক নাম্বারের কাহিনী। দুই নম্বরের কাহিনীটা কি ছিল? -5 থেকে +5, অর্থাৎ -5 এটা ছিল, +5 এটা ছিল, -5 থেকে শুরু করে +5 পর্যন্ত এই দিকের ভ্যালুগুলো ছিল। তাহলে এই দুই জায়গার আমার কমন জায়গাটা নিতে হবে। খেয়াল করে দেখি, -3 থেকে ছোট এই দিকের সব মান, +3 থেকে বড় এই দিকের সব মান, আবার পরেরটা কোনটা ছিল? -5 থেকে +5। তাহলে এই জায়গার কমন জায়গা কোনটা? এই হলুদ রেঞ্জের মধ্যেও আছে, সবুজ রেঞ্জের মধ্যেও আছে। কমন জায়গাটা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে শুরু করে, আমি অন্য কালার দিয়ে কালার করি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কমন জায়গা পাচ্ছি, দুই এরিয়ার মধ্যেই আছে। আবার এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমরা কমন জায়গা পাচ্ছি। এছাড়া এই জায়গাটুকু দেখো শুধু হলুদের মধ্যে ছিল, সবুজের মধ্যে নাই। এই জায়গাটুকু সবুজের মধ্যে আছে, হলুদের মধ্যে নাই। এই জায়গাটুকু শুধু হলুদের মধ্যে আছে, সবুজের মধ্যে নাই। সবুজ হলুদের মধ্যে এই জায়গাটুকু আছে। অর্থাৎ -5 থেকে -3 পর্যন্ত থার্ড ব্র্যাকেট এতটুকু, ইউনিয়ন 3 থেকে 5 পর্যন্ত এতটুকু। এটাই হচ্ছে সমাধান, এভাবেই করতে হবে এটার অ্যান্সার।
এফ ইনভার্স 10 থেকে 26, এটার অ্যান্সার এটাই, এটার অ্যান্সার এটাই। আমরা কি বুঝতে পেরেছি এটা 10 থেকে 26 কি ক্লিয়ার? দুইটার কমন জায়গাটা আমাদের নিতে হবে, এরিয়া এবং এরিয়ার কমন জায়গাটা আমাদেরকে নিতে হবে। আরিফুল ইসলাম বলছে বুঝি নাই চাচ্ছু, তার মানে তুমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করো নাই, এই জন্য বোঝো নাই। ওই দুটা ক্লাস আগে করে আসো, তারপরে বুঝবা আরিফুল, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবাই? যারা 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 শুরু থেকে আগের 3টা ক্লাস করেছো তারা সবাই ক্লিয়ার কিনা? যারা বলছে বুঝি নাই, আমি ধরেই নিয়েছি তারা আগের ক্লাসগুলো করো নাই, কারণ এগুলো আগের ক্লাসে পড়ানো হয়েছে। আগের ক্লাসগুলো করে আসতে হবে বাবা, হ্যাঁ ঠিক আছে? জাকারিয়া আগের ক্লাসগুলো করে আসো, তাহলেই তুমি পারবা। ওকে, তারপর এখানে দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে এত এত এত। এই ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। দেখো এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনটার ডোমেইন বের করতে বলছে, ডোমেইন বের করতে বলছে পারবা, রেঞ্জ বের করতে বলছে পারবা, এক এক এবং সার্বিক এটা পারবা, এফ ইনভার্স এক্স নির্ণয় করো। বুয়েট 14-15 তে আসে একটা কোশ্চেন, পারবা না? এগুলো অঙ্কই আসে পরীক্ষায়। ডোমেইন বের করতে বলে 7x - 3 নট ইকুয়াল 0, তাহলে r বাদ 3/7, রেঞ্জ r বাদ 3/7। এক এক কিনা, এটা এক এক হবে, সার্বিক কিনা, সার্বিকও হবে মনে হয়। এক এক এবং সার্বিক, ফাংশনটা এক এক এবং দেখাও যে এক এক এবং সার্বিক। সার্বিকের জন্য বি সেট বলেছিল, বি এলিমেন্ট আর, এখানে তো সার্বিক হবে না সেই সেন্সে বোঝা যাচ্ছে, কারণ এখানে মানে কোশ্চেনটা ভুল আছে। বি সেট বলে দেওয়া ছিল আর বাদ 3/7, এটা যদি বলে দিত তাহলে এটা সার্বিক হইতো। এফ ইনভার্স এক্স নির্ণয় করা লাগবে, ঠিক আছে? ওকে, আর এত দেওয়া আছে এফ ইনভার্স এক্স নির্ণয় করো, সিমিলার কোশ্চেন এগুলো সব। এখন এফ ইনভার্স এক্স পারবা, ওয়াই এর মান বের করবা, ধুমায় এফ ইনভার্স এক্স বের করে দিবা। এটা পারবা না? টাইপ 4 সিলেট বোর্ডে আসে কোশ্চেন, এফ এক্স ইকুয়াল টু এত, এফ ইনভার্স এক্স এর মান নির্ণয় করো। এটা একটু করে দিই আমি। এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই সমান সমান এটা লন 1 - x ডিভাইডেড বাই 1 + x। এফ ইনভার্স এক্স বের করা লাগবে, সো এক্স এর মানটা বের করবা। এক্স এর মান বের করার জন্য ওয়াই সমান সমান এটা ধরে নিলা, এটা আশা করি পারার কথা। এখন কি করতে হবে? লনকে তাড়াইতে হবে। তাহলে লনকে তাড়ানোর জন্য লন যদি ওপর পরে আসে তাহলে ই হয়ে যায়, তাই না? তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান 1 - x ডিভাইডেড বাই 1 + x। এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবা। এখন তো এক্স এর মান বের করা ইজি, এক্স বের করতে পারলেই এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই বসাবা, তারপরে এফ ইনভার্স ওয়াই এর পরে এফ ইনভার্স এক্স বসাই দিবা, শেষ। পারবা না? পারবা কিনা এটা বলো। এই ক্লাস শেষ, আমার তো ক্লাস তো শেষ, এখন তো অঙ্ক করাচ্ছি না। ওকে, একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছি, এই পোল কোশ্চেন করে আজকে ক্লাস শেষ। যাও তোমরা পোলের অ্যান্সারটা দাও, দেখি এটা কত আসবে। এই পোলের অ্যান্সার দিয়ে আজকে ক্লাস শেষ। খাবার খাবো একটু পর ক্লাস, একটু পর ক্লাস 9:15-তে ক্লাস শুরু হবে, 9:15-তে। অ্যান্সার কোনটা হবে দেখো, পোলের 2 এর অ্যান্সারটা দাও, এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? সি এবং ডি এর মান নির্ণয় করতে বলছে। আর ইউতে আসা কোশ্চেন 18-19, এটা আজকে লাস্ট অঙ্ক। যাও। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5/3, এক্স এর সাথে কি করছো? আগে 5 যোগ করছো, তারপরে ভাগ 3 করছো, তাই তো? তাহলে এফ ইনভার্স এক্সটা কত আসবে? তাহলে এক্স লিখে ফেলো, ভাগ 3 এর উল্টা হচ্ছে গুণ 3, যোগ 5 এর উল্টা হচ্ছে বিয়োগ 5, শেষ। তাহলে এটা সি এক্স প্লাস ডি ছিল, তার মানে সি এর ভ্যালুটা হলো 3 আর ডি এর ভ্যালুটা হলো -5। সি এবং ডি হচ্ছে 3 - 5, 3 - 5, 3 - 5, 3 - 5 প্লাস 5 এর উল্টা তো -5, সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 - 5, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে আমাদের এইটা হচ্ছে এইচডব্লিউ, এই এইচডব্লিউ তে তোমরা করে ফেলবা। ওকে, নেক্সট দিনে আমরা একটু, আচ্ছা এগুলো বলে নিই, এরপর আমাদের এমসিকিউ ক্লাস হওয়ার কথা ছিল। নেক্সট দিনে এমসিকিউ ক্লাস হবে না, নেক্সট দিন হবে অ্যাডভান্স ক্লাস। নেক্সট দিন হবে অ্যাডভান্স ক্লাস, অ্যাডভান্স ক্লাসটা আমরা আগে নেব। তো অ্যাডভান্স ক্লাসের শুরুর দিকে আমি একটু ফাংশনগুলো দেখাই দেবো, এগুলো খুব সিম্পল ফাংশন, সূচক ফাংশন, লগ ফাংশন এবং পরম মান ফাংশন, এগুলোর গ্রাফটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে আমাদের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আপাতত তুমি ধরে নাও এই বইয়ের বা ফাংশনের চ্যাপ্টারের সব অঙ্ক তুমি পারবা। তো যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা রাইটারের বই থেকে সব অঙ্ক ধরে ধরে করে ফেলবা। যে কোনো একটা রাইটারের বই থেকে সব অঙ্ক একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলবা। যদি তুমি এটা নোটে করে ফেলতে পারো তাহলে খুবই ভালো, নোটে করে ফেলতে পারো খুবই ভালো। এই চ্যাপ্টার শেষ, ইয়াস শেষ, এই চ্যাপ্টার শেষ, শুধু গ্রাফটা বাকি আছে, ছোট্ট করে একটু গ্রাফ দেখাই দিব। মৌলিক পর্যায়ে যেগুলো ছিল এগুলো এনাম ভাইয়ের ত্রিকোণমিতির ক্লাস দেখে নিবা। মৌলিক পর্যায়ে এনাম ভাই ত্রিকোণমিতিতে পড়িয়ে দিয়ে এসেছেন, মৌলিক পর্যায়ে এনাম ভাইয়ের ত্রিকোণমিতি ক্লাসে দেখে নিবা। গ্রাফটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব শুরুর দিকে একটু করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা বই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্ক সব করে ফেলবা, তাহলেই দেখবা কনফিডেন্স পাবা। আমি মোটামুটি সব করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট দিনে ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে এত কষ্ট করে আমার সাথে এতক্ষণ থাকার জন্য
সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।